এতদিন পর্যন্ত আমার পার্সোনালি লক্ষ্য ছিল যে একজন আর্মি অফিসার হব। 17 ফুট আমি লং জাম্প পেয়েছি। বাঁকুড়ার মানুষ ভাবতো উনি সব জানেন, কিন্তু আমি জানতাম যে আমি সব জানি না। আগামী 5 বছরে প্রত্যেকটা কাঁচা বাড়ি পাকা বাড়ি। কমিটমেন্ট তো কিছু দেওয়া যাবে না, আমি কিন্তু হারিয়ে যাওয়ার জন্য আসিনি। আগামী প্রজন্ম যারা আই সার্জন হবে তাদের আমার মতো যদি কসাই যেন হয়, আমি ডাক্তারিটা ছেড়ে দেবো, এটা আমি বলতে পারি। আরজি করের মতো ঘটনাতে আপনি এবং আপনার সংস্থা আন্দোলনে সম্পূর্ণভাবে সমর্থন করেছে, কিন্তু আপনি ভোটে দাঁড়ালেন টিএমসি থেকে। নমস্কার, আনপ্লাগ আড্ডা উইথ বাঁকুড়া আনপ্লাগডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আপনাদের আগে যেভাবে বলেছিলাম যে আমরা বাঁকুড়াবাসীর বিভিন্ন প্রশ্ন, তাদের জিজ্ঞাসা, তাদের সমস্যা আপনার সামনে তুলে ধরবো। সেই প্রচেষ্টায় আজকে আমাদের প্রথম পর্ব। আর এই প্রথম পর্বে আমাদের সঙ্গে যিনি আছেন তার নতুন করে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি বাঁকুড়ার বিখ্যাত আই স্পেশালিস্ট ডক্টর অনু মণ্ডল মহাশয়। নমস্কার। ডাক্তারবাবু, বাঁকুড়ার 99.99% মানুষ আপনাকে চেনেন, কিন্তু বাকি যে 0.01% মানুষ আছে তাদের সামনে আপনি আপনার পরিচয়টা কিভাবে রাখবেন? এখন হ্যাঁ, এখন ফিল্ডে গেলে আমাকে এজ এ পলিটিশিয়ান বলতে হবে যে আমি একজন আই সার্জন। আমার আইডেন্টিটি আমার একজন আই সার্জন। আমি এখন বাঁকুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ব্যাস এটুকুই। আচ্ছা, তাহলে আমার সামনে এখন কে বসে আছেন? ডক্টর অনু মণ্ডল না তৃণমূল কংগ্রেসের প্রার্থী অনু? না, এখন তো আমি আপনি আপনার সঙ্গে ইন্টারভিউ একটা এতে আছি, আমি তো দুটোই। আপনি এখন আমাকে ডক্টর এবং পলিটিশিয়ান দুটোই। আচ্ছা, তো এই যে আপনার ডাক্তার, এই যে আপনার পলিটিশিয়ান, এই আপনার ছোটবেলা থেকে যে জার্নিটা, সেটা জানার খুব ইচ্ছা আছে আমার। এটা যদি একটু বলতেন। না, জার্নি ছোটবেলা থেকে বলতে হলে তো সে অনেক কথা। ছোটবেলা মানে ধরুন আমাদের গ্রামের স্কুলে পড়া, তারপর সেখান থেকে যা স্বপ্ন হয় সবার যে একটু ভালো রেজাল্ট করা, তারপর ওখান থেকে খেলাধুলো পড়াশুনো এর মধ্যে বড় হওয়া। ওখান থেকে আমি ক্লাস 4-5 থেকে আমি হোস্টেলে থাকি। আচ্ছা, মাধ্যমিক স্কুল, সেখানে খেলাধুলো পড়াশুনো সবই চলতো এর মধ্যে। সেখান থেকে মাধ্যমিক পাস, তারপর এলাম আমার কমলপুর হাই স্কুলে। যখন আমি এলাম হায়ার সেকেন্ডারি 92-94, আমরা এতদিন পর্যন্ত আমাদের লক্ষ্য ছিল, আমার পার্সোনালি লক্ষ্য ছিল যে একজন আর্মি অফিসার হব। কেন কি আমার মামা ছিলেন একজন আর্মি অফিসার, ওই লাইফটা আমার খুব এনজয় করতাম আমি। আচ্ছা, কেন কি মামা যখন আসতেন বাড়িতে, বা আমি দেখেছি কয়েকবার উইথ ড্রেস, মানে ওদের যে সেই গ্ল্যামারাস ড্রেস পরে আসতো, ওই ড্রেসটা আমার খুব মানে অ্যাট্রাক্ট করতো। তখন আমার সবসময় মনে হতো যে আমি একজন আর্মি অফিসার হব। আমি কিন্তু 100 মিটার, 200 মিটার, আমরা 800 মিটার আমি ডিস্ট্রিক্টের হয়ে আমি রিপ্রেজেন্ট করেছি আমার স্কুল থেকে। আচ্ছা, বাঁকুড়াকে? বাঁকুড়াতে এসেছি, আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে আমি ছুটেছি। তারপর ধরুন আমি তখন ক্লাস 10-এ পড়ি, 17 ফুট আমি লং জাম্প দিয়েছি। আচ্ছা, তখন ক্লাস 10, মানে তখন আমরা ওই লেভেলে খেলাধুলা করতাম, কারণ এমটাই ছিল যে আমরা একজন আর্মি অফিসার হব। তারপর ভর্তি হলাম কমলপুর হাই স্কুল আমাদের বাঁকুড়াতে। এইখানে হচ্ছে আমার লাইফের কিছুটা চেঞ্জ হয়ে গেল, মানে আমার এমটা চেঞ্জ হয়ে গেল। আমার দাদা একজন টিচার, আমার গাইড, ফিলোজফার, যাই বলুন, পুরোটা গাইড করেছেন আমার দাদা। তার সঙ্গে আমার মাস্টারমশাইরা সব বিভিন্ন সময় বিভিন্ন সাবজেক্টের মাস্টারমশাইরা এসেছেন আমার সাথে। তো তারা বিভিন্নভাবে আমাকে মোটিভেট করেছেন। এই করতে করতে আমার যখন ভর্তি হলাম কমলপুরে, তখন ভাবলাম যে না, এবার সবাই আসছে কি ওখানে ভর্তি হয়েছে, মানে এবার জয়েন্ট পেতে হবে, ডাক্তারি পড়তে হবে, ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। হ্যাঁ, তখন কিন্তু এমগুলো চেঞ্জ হলো। দাদা টিচারদের বলে দিলেন যেন পড়াশোনা ভালোভাবে করে, ওকে খেলাধুলার ব্যাপারে একদম স্ট্রিক্টলি বলা হলো যে ওকে যেন খেলাধুলায় বেশি না ছাড়া হয়। আমি এরকম ছিলাম যে যখন টুর্নামেন্ট হতো তখন আমাদের কিছু বন্ধু ছিল, তারাও এখনো কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, বাইরে আছে। আমরা খেলার সময় পরীক্ষা দিচ্ছি, হয়তো পরীক্ষার খাতা আমার 3টের সময় পরীক্ষা শেষ হবে, আমার 3টের সময় ওখানে খেলা দেওয়া আছে পাশের গ্রামে। আমরা 3:45 সময় কীভাবে খাতাটা জমা দিতাম, তার জন্য আমাদের গ্রুপটা লড়তাম আচ্ছা, যে ওখানে একটা টুর্নামেন্ট আছে, আমাদের খেলতে যেতে হবে, তাহলে 15 মিনিট আগে কীভাবে খাতাটা জমা দেবো। এই করে আমরা কিন্তু
ওই হয় না গ্রামের দিকে যে খেলা হ্যাঁ। লিগ গুলো হয়, খেলাগুলো হয়, তখন আমরা অন্য টিমের হয়ে খেলতে যেতাম, সে ক্রিকেট হোক ফুটবল হোক খেলতে যেতাম। আচ্ছা। তো তখন খবর এলো হোস্টেলে, দাদার কাছে খবর গেল বাড়িতে। দাদা একদম স্ট্রিক্টলি এসে হেডমাস্টার মশাই, আমাদের হোস্টেল সুপার ছিলেন তখন পাত্রবাবু, কথা বললেন যে একে খেলতে ছাড়া যাবে না। তারপরে যা হয় পড়াশুনো, জয়েন্ট পাওয়া, তারপর ভর্তি হওয়া। বললাম এমবিবিএস আমার এনআরএস মেডিকেল কলেজ কলকাতা যাওয়া, এমবিবিএস মেডিকেল ওখানে শেষ হলো। তারপর থেকে আমার আবার যে আমাদের যা হয় পড়াশুনো, আবার মাস্টার ডিগ্রি করা। আমি মাস্টার ডিগ্রি করি মেডিকেল কলেজ থেকে, মানে কোন মেডিকেল কলেজ? কলকাতা। কলকাতা মেডিকেল কলেজ। এবারে ওখানে মাস্টার ডিগ্রি হলো। এরপর যা একটা ডাক্তারের, একটা স্টুডেন্ট থেকে ডাক্তার, তার যে লাইফের এম থাকে যে আমরা একটা বড় ডাক্তার হব, ডাক্তারটা আর একটু বড় হতে হবে, নাম করতে হবে, তো সেই অবশ্যই। তার পিছনে দৌড়ানো, ভালো সার্জন হতে হবে, যে সার্জন এমএস করেছি ভালো সার্জন হতে হবে। এরপর যেটা হলো, তো আমাদের ম্যাডামের পোস্টিং পিজিতে এসএসকেএম, আমার পোস্টিং হলো, চাকরি পেলাম, আমার পোস্টিং হলো, আমি যে বছর এমএস পাস করি ওই বছরই আমি চাকরিতে জয়েন করি 2006। ম্যাডামের পোস্টিং হলো এসএসকেএম আর আমার পোস্টিং হলো বাঁকুড়া। তাহলে আমি সবসময় চেষ্টা করতাম যে তাহলে একসাথে থাকতে হবে, এক জায়গায় থাকতে হবে, তা আমি কলকাতার দিকে ফেরত যাওয়ার চেষ্টা করতাম। এই যে আজকে আমার আলোলিকা হয়েছে, আপনারা দেখছেন, আলোলিকা হওয়ার পিছনে আমার একটা মোটিভেশন ছিল ওটাই। খানিকটা তো একটা তো ইচ্ছে থাকে যে একটা নিজের ইনস্টিটিউট হবে, নিজের হসপিটাল হবে, আমি নিজের মতো করে পেশেন্টকে সার্ভিস অবশ্যই। দেবো। হ্যাঁ, আমি যদি একটা নার্সিং হোমে গিয়ে অপারেশন করতাম, আমি তো বলতে পারি না এটা ফ্রি করে দিন, কিন্তু আমার জায়গায় আজকে আমি যা খুশি করতে পারি, আমি ফ্রি করতে পারি, কাকে টাকা নিলাম, কাকে কনসিডার করলাম, এ অল ডিপেন্ডস অন মি। কিন্তু তখন হচ্ছে আমাকে একটা ওটা থাকলো। আমি কিন্তু বারবার প্রথমে এসে চেষ্টা করেছিলাম যে আমি কলকাতা ফিরে যাব, কলকাতা ফিরে যাব, ওখানে আমি কলকাতা বেস্ট প্র্যাকটিস করব, ওখানে আমি কলকাতাতেই থাকবো আমি। কিন্তু আমাকে তখন যা হয় 2006 সালে আমি এমএস পাস করি, ওখানে চাকরিতে জয়েন করি বাঁকুড়া মেডিকেল কলেজে। তো আমার কলকাতা যাওয়ার কোনো রাস্তা ছিল না তখন, আমার না পরিচিতি আছে, আমার না কোনো ব্যাকআপ আছে, কেউ আমাকে ওখানে না রেকগনিশন পাচ্ছি। তখন সব ওই যা হয় সব দেখেন, সব চাকরি বদলি সবেতেই তো জানেন কিরকম ব্যাপার স্যাপার আছে, তো অবশ্যই। আমাদের সেভাবে কোনো মানে গডফাদার নেই তথাকথিত। তখন আমার মনে মনে একটা জিদ হলো যে আমি এমন কাজ করব যাতে করে আমাকে নিয়ে যেতে বাধ্য হয়, বা নিয়ে গেলে কলকাতার যা পারফরমেন্স তার থেকে আমার পারফরমেন্স ভালো হয়, আমি সেটা সবসময় চেষ্টা করতাম। আপনারা দেখবেন 2011 বা মানে আমি তারপর থেকে কাজ করছিলাম, তো 11, 12, 13, 14 আমি কনজিকিউটিভ 5 বছর পর পর গভর্নমেন্ট সেট আপে কিন্তু আমি হাইয়েস্ট নাম্বার অফ ক্যাটারাক্ট সার্জারি করি, আচ্ছা। এবং সেটা গভর্নমেন্ট রেকগনিশন দেন আমাকে 2012-13-তে, যে আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বেশি পারফর্ম করি সার্জারিতে। এর জন্য আমাকে ফেলিসিটেশন দেয় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আচ্ছা। এবং আমাকে পাঠায় হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, সেখানে একটা সমস্ত স্টেটের মধ্যে একটা কনফারেন্স হয়, এবং সেখানে যে ডাটা পেশ করা হয় তাতে কিন্তু অল ইন্ডিয়াতে আমারটাই ছিল টপ, সব থেকে বেশি সার্জারি আমিই করেছিলাম। তো তারপর আবার বড় সড়ো ছিল, তখন আমার না ছিল পাসপোর্ট, না ছিল আমার কিছু, তাই জন্য আমি আর বাইরে যাওয়ার কোনো আমার মানে সুযোগ সুবিধা হয়ে ওঠেনি। যাই হোক, আমি কিন্তু আমার কাজে অবিচল, আমার দৃষ্টি, আমার অ্যাম্বিশন নিয়ে আমি পড়েছিলাম। তো এই করে করে আমার আস্তে আস্তে বড় হওয়া, নিজের প্র্যাকটিস, নিজের আর এর মাঝখানে আমার কাছে অফার এসেছে আমার কলকাতা যাওয়ার জন্য। এর মাঝখানে বলি, যখন আমি এখানে চেষ্টা করছি কলকাতা যাব, যে আমার লাইফে এখানে বাঁকুড়া থাকার একটা বলি, একজনকে না বললেই নয়, একটা মানুষের কথা, প্রফেসর মনোজ চৌধুরী, তখন প্রিন্সিপাল এখানে। তো ওনার কাছে খবর যায় যে অনুপ চেষ্টা করছে চলে যাবে। তখন উনি বললেন, অনুপ, তোমাকে একটা আমি কাজ করতে পারি, তোমাকে আমি কলকাতা ছাড়তে পারি না, তোমাকে ছাড়তে হলে তোমার রিপ্লেসমেন্ট দিতে হবে। একটা কাজ করতে পারি, তোমার মিসেসকে এখানে আমি নিয়ে আসার ব্যবস্থা করতে পারি। আমি স্যার আচ্ছা। তাও ঠিক আছে, যদি আমাদের তো একসাথে থাকতে হবে আমাদেরকে, আমি তো যেতে পারছি না এখান থেকে। তখন মিসেসের ট্রান্সফার এখানে হয়। আচ্ছা। তারপরে আমার বাঁকুড়ায় থাকার পিছনে কিন্তু প্রফেসর মনোজ চৌধুরী আমার মানে বড় একটা মানুষ, যার জন্য আমি বাঁকুড়ায় থেকেছি, তাহলে কিন্তু আজকে বাঁকুড়ায় আমি থাকতামই না। সবাই যেটা হয় আর কি, মানে আমি বড় হয়েছি, পড়াশোনা শিখেছি, আমি কলকাতায় চাকরি পেয়েছি, কলকাতা সেটেল হলাম, আমি দিল্লিতে চাকরি পেলাম, দিল্লি সেটেল হলাম। আমি মানে আপনার মিসেস কি এই ডিপার্টমেন্টেই না, আছেন না? আমার ম্যাডাম হচ্ছে রেডিও ডায়াগনোসিস ডিপার্টমেন্টের এখন প্রফেসর, রেডিও ডায়াগনোসিসে। আচ্ছা। তো সেই বাঁকুড়ায় থাকা, এরপর আমরা একটা নার্সিংহোমে ওটি করতাম। নার্সিংহোম একটা প্রাইভেট প্র্যাকটিস হতো হাসপাতালের সঙ্গে সঙ্গে,
নার্সিংহোমে প্রাইভেট জব প্র্যাকটিস করার ওটি সেগুলো করতাম। করার পর সেখানে তো আমরা বললাম স্বাধীনতা তো থাকবে, অতটা থাকবে না। আমার না। পেশেন্ট কি খাবে, পেশেন্ট কি কত টাকা দেবে, কনসিডার করবো কিনা, পেশেন্ট বেড পাবে কিনা, ঠিক। এগুলো যখন পেশেন্ট বাড়লো আস্তে আস্তে আমার সমস্যা হতে শুরু করলো। তখন মনে জন্মায় যে ছোট্ট একটা হলেও একটা নার্সিংহোম করবো। তখন আমার একটা রেসিডেন্স কাম নার্সিংহোম, মানে আমার রেসিডেন্স, আমরা 3 তলায় থাকতাম, একতলা দোতলা একটা নার্সিংহোম আলোলিকা, আলোলিকা নাম করে। এটা আপনার বোধহয় 2010-11-তে আমরা খুললাম। আচ্ছা স্যার, এই আলোলিকা নামের পেছনে কি কোনো কারণ আছে? না, আলোলিকা নামটা অ্যাকচুয়ালি ম্যাডাম নিজে চুজ করেছেন। আলোলিকা এটা আমার কোনো মানে কারোর নাম নেই। অনেকে ভাবে যে এটা মেয়ের নাম করা আছে, মায়ের নামে করা আছে, এরকম কিছু নয়। আচ্ছা। হ্যাঁ, আলোলিকাও ম্যাডাম ঠিক করেছিলেন একটা ডিকশনারি দেখে যা হয়। আচ্ছা। তো তারপরে আমার ছোট আলোলিকা শুরু হলো। এরপর আস্তে আস্তে আমার বিভিন্ন, আমার যা বন্ধুরা আছে অনেকে এইমস থেকে করে, যারা আমার একসাথে পড়তাম এনআরএসএ বা পোস্ট গ্রাজুয়েশন করেছি, তারা আমার যেগুলো বাঁকুড়ার মানুষ আমাকে ট্রাস্ট করতো, কি কখন ফিল করলাম যে একটু বড় করতে হবে। বাঁকুড়ার মানুষ ভাবতো যে উনি সব জানেন, কিন্তু আমি জানতাম যে আমি সব জানি না। আচ্ছা। মানে আমি যখন বাঁকুড়ায় পোস্টিং হই, অ্যাকচুয়ালি তখন আমাদের রেটিনা সম্বন্ধে আমার বিশেষ কিছু ধারণা মানে নলেজ ছিল না, আচ্ছা। বা রেটিনা সার্জারি আমি শিখে আসিনি। কিন্তু বাঁকুড়ার মানুষ ভাবতেন যে ওনার কাছে গেলে মনে হয় এটা ঠিক হয়ে যাবে, যা আজও ভাবেন অনেকে যে আমি মনে হয় সব পারি, কিন্তু অ্যাকচুয়ালি আমি সব পারি না, বা একটা মানুষের পক্ষে সব কিছু পারা সম্ভবও নয়। সম্ভব না। সম্ভব, মেডিকেল সায়েন্স এখন এমন জায়গায় পৌঁছেছে, বিশেষ করে আমাদের এইসব সাবজেক্ট রেডিও ডায়াগনোসিস, অপথেলমোলজি, এগুলো মানে মানে এত অ্যাডভান্স হয়ে গেছে, যেগুলো কারোর পক্ষে সিঙ্গেল একটা একটা স্পেশালিটি কিন্তু আবার মাল্টি স্পেশালিটি সাবজেক্ট হয়ে গেছে। তো তখন আমাকে মনে হলো যে না, একটু এগোতে হবে। আমি কিছু কিছু ইনস্ট্রুমেন্টস কিনলাম, ইনস্ট্রুমেন্টস কিনে নিজেকে আপডেট করার চেষ্টা করলাম, পড়াশোনা করলাম। তারপর আমাদের বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে, রেটিনা সার্জেন, গ্লোকোমা সার্জেন, কর্নিয়া স্পেশালিস্ট, হ্যাঁ, একটা একটা একজন একজনের সঙ্গে যোগাযোগ করি, এবং তারা এখন এখানে এসে ট্রিটমেন্টটা দিচ্ছে। এখন তারপর যখন দেখলাম যে অনেক বড় হয়ে পেশেন্ট হয়ে গেল, 200-300 পেশেন্ট, সেটা আপনারা বাঁকুড়ার মানুষ সবাই জানেন যে আমার ছোট আলোলিকাতে ক্যাপাসিটি হয়তো 50 জন, কিন্তু আমার পেশেন্ট ছিল 250 থেকে 300 জন পার ডে। সবাই আমাকে কোঅপারেশন করেছেন, এই জন্য বাঁকুড়ার মানুষকে অসংখ্য ধন্যবাদ। মানে বসতে দিতে পারতাম না, আমার খারাপ লাগতো। আমি না মানে দেখতাম যে 5টার সময় পেশেন্ট এসে লাইন দিয়ে দিচ্ছে, আমি 6টার সময় কোনো রকমে উঠে, যাতে করে পেশেন্টগুলো তার মানে ওয়েটিং টাইমটা কম হয়, এর জন্য কিন্তু আমি ওইভাবে টাইম ম্যানেজমেন্ট করতাম। তো পেশেন্টকে তাড়াতাড়ি যাতে ছেড়ে দিতে পারি, একটা মাথায় এলো যে একটা বড় হসপিটাল করতে হবে। এই করে আমার বড় আলোলিকা হসপিটেক্স এখন যেটা আছে তৈরি করা। এখন আলোলিকা হসপিটেক্স যা আছে আপনারা সবাই জানেন যে আলোলিকা হসপিটেক্সে এখন বিভিন্ন স্ট্রিমের ডক্টররা থাকেন, মানে প্রত্যেকটা গ্লকোমা, রেটিনা, অকুলোপ্লাস্টি, সমস্ত কিছু ট্রিটমেন্ট হয়। যেটা ছিল না আমাদের আই ট্রান্সপ্লান্টেশন, কর্নিয়ার ট্রান্সপ্লান্টেশন, সেটাও আমরা এখন রিসেন্টলি করতে শুরু করেছি। আচ্ছা। তো এখন হচ্ছে আইটা একটা মাল্টি স্পেশালিটি, আইয়ের একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল, এবং একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হসপিটাল কিন্তু আমরা করতে পেরেছি এখানে। এরপর এই করতে গিয়ে এখন ধরুন আপনারা দেখবেন যে আমার এটা ভেতর থেকে এসেছে। আমি কিন্তু যে নিজে কোনো প্ল্যান করে করেছি বা পলিটিক্সে আসবো বলে বিগত 20 বছর ধরে আমি এটা ভেবেছিলাম যে 20 বছর পরে পলিটিক্সে আসবো, এইটা আমার কোনোদিনই মোটো ছিল না। তো আমি ফ্রি ট্রিটমেন্টটা, যেমন আমার বিনা পয়সার চিকিৎসা, এটা আমার ভেতর থেকে আসতো। যে কিছু পেশেন্টকে দেখে মনে হতো, আমি তো স্যার আপনি জানেন যে আমার ভিজিট ছিল 100 টাকা। 100 করোনা হবে, আমাদের ছেলেগুলো বললো স্যার করোনা হবে, করোনার সময় আপনি তো যে ক্যাপ, তখন পেশেন্টকে দেখতাম ক্যাপ, মাস্ক, গ্লাভ সব পরে দেখতাম। আমি কিন্তু করোনা পিরিয়ডে পেশেন্ট দেখেছি, আপনারা সবাই জানেন যে করোনার সময় আমি কিন্তু চেম্বার বন্ধ করি নাই। আমি নিজে দেখি। হ্যাঁ, আমি করোনার সময়ও একইভাবে কিন্তু পেশেন্টকে ওগুলো সব আমরা দিতাম। তখন দেখা গেল যে ওইগুলো কিনতে গিয়েই 60-70 টাকা চলে যাচ্ছে। আমাদের স্টাফরা বললো স্যার এবার কিন্তু ভিজিট 150 টাকা করতে হবে। সেই ভিজিট এখন আলোলিকা হসপিটাল হওয়ার পর 200 টাকা আমি পেশেন্ট দেখি। আজ লাস্ট 20 ইয়ার্স ধরে একই রকম ভাবে আমার চলছে। তো এখন তারপরে আলোলিকা হসপিটেক্স হলো, হসপিটেক্স এখন বিভিন্ন বড় হয়েছে, হসপিটাল চলছে, বিভিন্ন মাল্টি স্পেশালিটি ডিপার্টমেন্ট খুলে দিয়েছি। এখন আমি যেটা করি, আমার মোটামুটি পার ডে 10-20% পেশেন্ট আমরা ফ্রি দেখি, আচ্ছা। ফ্রি একদম ফ্রি কনসালটেশন। আর পার ডে চেষ্টা করি আমরা 10 থেকে 15টা ফ্রি সার্জারি। আমার পেইং পেশেন্ট যা হলো, কিন্তু ফ্রি পেশেন্ট আমি মাসে চেষ্টা করি 300, অ্যারাউন্ড 300-300 পেশেন্ট আমরা অপারেশন করি। আচ্ছা। এটা আমার স্বাধীনতা আছে, হ্যাঁ। কারণ কি আমি আমার নিজের, আমি সার্জন, আমার হসপিটাল, তাহলে আমার কাউকে কোনো রকম বলার দরকার নেই, কারো পারমিশন নেওয়ার দরকার নেই। এই জন্যই কিন্তু আমার আলোলিকা হসপিটেক্স খোলা।
আমি মানুষের পাশে কিন্তু এটা থাকতে হবে। এটা এটা হয়তো আমার ভেতর থেকে বহু আগে থেকে এসেছে, কারণ আপনারা জানেন কিনা জানি না, আমি যখন এমএস পাস করি তারপরে তখন আমার ইনকাম কতটুকু, তখন আমি 2006 গভর্নমেন্টের সমস্ত অপারেশন করে করে বেড়াতাম। বাঁকুড়া ডিস্ট্রিক্টে বোধহয় আমি, ডক্টর কামিল্লা দাদা মারা গেছেন, বিষ্ণুপুর সাব ডিভিশনে পোস্টিং ছিলেন, উনি আমার পাশাপাশি আমি ফার্স্ট হতাম, উনি সেকেন্ড অপারেশনের দিক থেকে, এবং সেটা ওয়েস্ট বেঙ্গলেই আমরা ফার্স্ট সেকেন্ড থাকতাম। তো আমরা গভর্নমেন্টের সমস্ত অপারেশন আমরা দুজন মিলে করতাম, এখানে সোনামুখী প্রগতি নেত্রালয়, খ্রিস্টীয় সেবা নিকেতন, সারেঙ্গা, বিভিন্ন জায়গায়, লায়ন্স ক্লাব বাঁকুড়া, ঝাড়গ্রাম লায়ন্স ক্লাব, বিভিন্ন জায়গায় অপারেশন করতাম। তো আমরা এত ব্যাপারটাকে তখন একটা অপারেশন করলে 75 টাকা পাওয়া যেত, তারপরে পরে সেটা হলো 100 টাকা, মানে 100টা অপারেশন করলে 10,000 টাকা পার ডে ইনকাম ছিল, 10,000 টাকা, এরকম একটা ব্যাপার। তো এইভাবে স্ট্রাগল, এখন অনেকে ভাবে আমাদের জুনিয়ররা আমরা এই 10টা অপারেশন করে ফেসবুকে পোস্ট করলাম, এরকমও দিন গেছে আমি একদিনে 169 সার্জারি করেছি এট এ টাইম, বিশাল ব্যাপার। 169। কিন্তু আমাদের তো কোনো প্রচারের আলোয় ছিলাম না, আমরা গ্রামের মানুষ যারা বড় হয়েছি, আমাদের বাবা ডাক্তার ছিলেন না, তো আমরা সেভাবে জিনিসটাকে বলতে পারি না। এগুলো শুনলে মনে হবে অনেক গল্প, এগুলো বড় হওয়ার পিছনে অনেক গল্প, এগুলো বলতে হলে মানে মনে হবে যে স্যার কি বলছেন। যেমন ধরুন আমি বলি, আমি ঝাড়গ্রাম প্র্যাকটিস করতে যেতাম, ঝাড়গ্রাম লায়ন্স ক্লাব। তো ঝাড়গ্রাম যখন আমি যেতাম, মাঝখানে হলো মাওবাদী অ্যাটাক হলো, মাওবাদী সময়, তখন কি হবে, ঝাড়গ্রাম যাব কি করে, তখন এত ইনস্ট্রুমেন্টস নেই, আমি নিজে বাইক চালাচ্ছি, আমার পিছনে আমার একজন অ্যাসিস্ট্যান্ট আছে, মাঝখানে আমার মাইক্রোস্কোপ বা যা ইনস্ট্রুমেন্টসগুলো নিয়ে যেতে হয়, সেই ইনস্ট্রুমেন্টস নিয়ে আমরা এইখান থেকে ঝাড়গ্রাম গিয়েছি বাইকে করে, ওদেরকে ভরসা হতো না বলে আমি নিজে ড্রাইভ করতাম, আমি নিজে চালাতাম, ওদেরকে মাঝখানে ইনস্ট্রুমেন্ট থাকতো, ঝাড়গ্রাম গেছি, অপারেশন করেছি, আবার ফিরে এসেছি। এই করে কিন্তু আস্তে আস্তে করে আমাদের আলুলিকার জন্য পয়সা জোগানো এবং আলুলিকা হসপিটেক্স তৈরি করা, মানুষের সেবা করা। এখন একটা ঝাড়গ্রামে আমাদের বিনপুরে একটা স্কুল আছে, সেখানে প্রত্যেক বছর আমি 10টা ছেলেকে, 10টি ট্রাইবেল ছেলে আমি স্পন্সরশিপ দিই, আচ্ছা, আমি পড়াই, তাদের সমস্ত রকম পড়াশোনার খরচা, তাদের খেলাধুলো, কোচিং এর খরচা আমি দিই। এটা কিন্তু আজকের নয়, আজকে আমি হয়তো একটা ভগবান দিয়েছেন, আমি টাকা পয়সা করেছি, ভালো প্র্যাকটিস করেছি, কিন্তু এটা আমি এমএস পাস করার পরে পরেই করেছি। যখন ঝাড়গ্রামে থাকতাম তখন আমার মনে হয়েছিল যে এদের মধ্যে পোটেন্সি আছে, মানে ছেলেগুলো এত সুন্দর খেলে, আমার স্পন্সরশিপ দেওয়া, আমি দেখুন ওখানে ওইটা দিন আমি দেখাচ্ছি, আমার একটু দেখানো দরকার আছে এটা যে হ্যাঁ, একটা রুট, এটা দেখা দেখা যাচ্ছে তো, হ্যাঁ দেখা যাচ্ছে। এইখানে 8টি ছেলে, এইরকম আমি প্রত্যেক বছর 8টা করে ছেলেকে স্পন্সরশিপ, এদের মধ্যে কয়েকজন ছেলে এখন আমাদের বিভিন্ন স্টেটে খেলে, গোয়ার হয়ে খেলে একজন, এরা খেলে। আমার মনে হয়েছিল, আমি মানে ছোটবেলায় ফুটবল। ফুটবল আমি তো আচ্ছা। খেলতাম ছোটবেলাতে, তো আমার মনে হয়েছিল যে এদেরকে যদি ঠিক করে নিউট্রিশন ঠিক করে আমার কোচিং দেওয়া যায়, এদের মধ্যে যে ক্যাপাসিটি আছে, যা পোটেনশিয়াল আছে, তারা কিন্তু এরা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে পারে। আচ্ছা তো কতগুলো ছেলে আমার আছে যারা এখন বিভিন্ন স্টেটের হয়ে খেলে, আন্ডার 19 এরা খেলে। আচ্ছা। তো এদেরকে আমি স্পন্সরশিপ তখন থেকে দিয়ে থাকছি। তারপরে তো আমার এই বিভিন্ন জায়গায় আই ক্যাম্প, সার্জারি, মানে আমার লেভেলে আমি চেষ্টা করেছি, হ্যাঁ। আমি তো আর কেউ নই, আমি চেষ্টা করেছি আমার লেভেলে পসিবল, আমার পেশেন্ট, মানে আপনার পক্ষে যতটা সম্ভব আমার আর কি। পক্ষে আমার পেশেন্টের পাশে থাকার, আমার যেটা প্রফেশন, তার সঙ্গে সঙ্গে সামাজিকভাবে যেটা হয়েছে যে আমার পাশে হয়তো কেউ কারোর পড়াশোনার জন্য কেউ পাচ্ছে না, তো আমি তাকে কিছু বইপত্র সাহায্য করেছি। আচ্ছা এইভাবে এই ছেলেগুলোকে আমার মনে হয়েছিল যে আমি একটা, আমার কিছু বন্ধু আছে যারা এটা চালায় কোচিং সেন্টারটা বা স্কুলটা, তো আমি ওদেরকে বলেছিলাম যে আমার এরকম হলে আমি 10টা ছেলেকে পড়াতে পারি। তো তখন থেকে আমি মানুষের পাশে থাকার একটা আমার ইচ্ছে ছিল বা আছে। এরপর হচ্ছে এখন যেটা হয়েছে আস্তে আস্তে, যে এখন মনে হয়েছে যে এটাকে আমি যদি একটু বড় স্কেলে ভাবতে পারি, মানুষের তো সমস্যা অনেক, যত দিন যাচ্ছে সমস্যা বাড়ছে, পপুলেশন বাড়ছে, তো এখন আমার পলিটিক্সে জয়েন করার উদ্দেশ্যে অনেকে বিভিন্ন রকম কথা বলে। তো পলিটিক্সে জয়েন করা মানে এর, আমরা বলি, দেখুন সবাই আমরা বলি কি যে ভালো মানুষ পলিটিক্সের দরকার, চায়ের দোকান, পানের দোকান সব বলি, কিন্তু যখন বলা হয় আপনি দাঁড়ান, তখন কিন্তু আমি বলি না দাঁড়ান না। না। ইভেন আমিও তো দুবার মিস করেছি, মানে আমি তো আমি ভাবছিলাম যে মানে আমি কি মানে কম্পেটেবল এই সিটটার জন্য, যে আমার আমার সবসময় মনে হয়েছে যখন আমাকে দায়িত্ব দেওয়া হয় যে আমি একটা রিপ্রেজেন্ট করব, আমি অ্যাসেম্বলিতে বা আমি সংসদে মানে রিপ্রেজেন্ট করব, সেই ক্যাপাসিটিটা আছে কিনা এটা আমার কোয়ারি হতো নিজের ওপর। তারপরে আমি ভেবেছি যে এত মানুষ ভাবছেন আমাদের, যখন এখন আমাদের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী, তো উনি একটা যখন আমাকে সম্বন্ধে ভেবেছেন, উনার তো রাজনৈতিক মস্তিষ্ক এতটাই তীক্ষ্ণ, মানে এটা ভাবার
অতীত আর কি। তো আমার তখন আমার নিজের উপর কনফিডেন্স আছে, আমি যেটা ভাবি যেটা করব আমি নিশ্চয়ই আমি তো করে দেখিয়েছি, আমি করে দেবো। এটা আমার কে কি বললো না বললো ওসব নিয়ে আমি আমার লক্ষ্যে অবিচল। অবশ্যই। সেটা আমার মাস্টারমশাইরা জানেন, অনেকে আছেন বাঁকুড়ায় থাকেন এখনো, তারা জানেন যে আমি যেটা ভেবেছি আমি মোটামুটি চেষ্টা করেছি আমার তার লেভেলে পৌঁছে যাওয়ার। তো এইটা হচ্ছে আমার জার্নি। এখন আমার মনে হয়েছে যে মানুষের পাশে থাকতে হলে নিজের লেভেলে গিয়ে আমি যা করেছি এর বেশি আর কিছু করার নেই, কিন্তু আমি আর বেশি কিছু করতে পারবো না। আমি একটা রাস্তাঘাট বা কিছু একটা মেডিকেল কলেজের আপগ্রেডেশন আমার পক্ষে বাঁকুড়ার যে জলের সমস্যা এগুলো সম্ভব নয়, কিন্তু সেইগুলো করতে হলে কিন্তু একটা বড় স্কেলে করতে হলে গভর্নমেন্টের সঙ্গে থাকতে হবে। তো আমার দেখা যায় যখন অফার আমি আছে, আমি চেষ্টা করেছি যে আমি বলেছি যে আমাকে যদি এরকম ইউজ করা যায়, আমার কিছু অপিনিয়ন থাকবে, আমাকে যদি একসঙ্গে নিয়ে হাঁটতে পারি তাহলে কিন্তু আমি পলিটিক্সে আমি কিছু মানুষের হয়ে দিতে পারবো। আমি সাধারণ মানুষের যে বাকি যে জনজীবনের বাকি যে চাহিদা সেইগুলো মেটানোর জন্য আমার পলিটিক্সে জয়েন করা। আপাতত এরকমই, এরকম ছোট ছোট কথা বললে অনেক কথা, সেগুলো বলে শেষ করা যাবে না এই সময়ের মধ্যে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, লাইফটা তো এই লাস্ট 20 বছর 25 বছর তো একটা স্ট্রাগলফুল লাইফ। হ্যাঁ। প্রত্যেকের জীবনেই কম বেশি থাকে, কিন্তু যার যেমন হবে সেটা হয়, এই আর কি। বলছি স্যার, আপনি একটা কথা বললেন যে আপনি ওই যারা দুস্থ মানুষ তাদেরকে ফ্রিতে সার্জারি বা তাদের ট্রিটমেন্ট করেন। তো আমাদের যারা অডিয়েন্স আছে তারা যদি এই সুবিধাটা নিতে চায় তারা কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে? দেখুন, এইটা আমি আমি দুস্থ মানুষ বলে নয়, আমরা দেখেছি এইসব করতে গিয়ে, হ্যাঁ, অনেকে আমাদের স্টাফরাই বলে স্যার আপনি যে কি করছেন দুস্থ মানুষ বলে আমরা তো কোনো কোনো মানে ডিমার্কেশন নেই। যে কেউ যে বলে, আমি বলি শোনো, যে কনফেস করে হুম। যে আমি পাচ্ছি না ফ্রি অপারেশন করব, সে যদি ডাক্তারও হয় করে দাও, কারণ ওইভাবে মানুষকে বাঁচা সম্ভব নয়। খানিকটা হিউম্যান সাইকোলজি আছে, যে আমি দেখেছি যারা অ্যাফোর্ড করতে পারবে তারাও ফ্রি করে অপারেশন করে নিয়ে চলে যাচ্ছে, আর যারা জেনুইন, আমি যদি বাঁচতে যাই তাহলে জেনুইন গুলো বাদ চলে যাবে। আচ্ছা। তো সেই জন্য আমি কিন্তু ওপেন টু অল। আপনি বলুন যে আপনার টাকা নেই, আপনি দেখবেন আলোলিকা সিস্টেম, টাকা নেই আপনি অপারেশন করুন, কিন্তু ইউ হ্যাভ টু কনফেস ইট। আচ্ছা। মানে কনফেস করছেন যে আমি আমি পারছি না, ব্যাস ঠিক আছে। আমি বললে আমি তাই ইনস্ট্রাকশন দিয়েছি। আমাদের ছেলেগুলো প্রথমে বলতো স্যার আপনি যে কি করছেন সবাই ফ্রি করে নিতে, এটা পেইং পেশেন্ট হতো, আগের বারে এই চোখটা করেছিল 10,000 টাকা দিয়ে, এবার ফ্রি করে নিয়ে চলে গেল। আমরা আরে ছেড়ে দাও, ও তো উনি কনফেস করেছেন, দ্যাট ইজ এনাফ, আচ্ছা। ব্যাস ঠিক আছে। বলছে স্যার আলোলিকা চোখের উপরে মেনলি ফোকাস করে, তো আগামী দিনে কি আমরা বাঁকুড়াতে এরম কোনো সুপার স্পেশালিটি হসপিটাল দেখতে পাবো যেটা সব বিভাগের রুগীদেরকে চিকিৎসা করবে? দেখুন, আমার পার্সোনালি আমি খুব একটা হেডেক নেওয়ার মানুষ, ওইরকম মানুষ নয় যে আমার যেটা আমার সাবজেক্ট আমি একটা টপ লেভেলে পৌঁছে দিয়েছি। এটা আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন, আপনি শঙ্করাত্রায় যান, এভি প্রসাদ যান, বাঁকুড়ায় যা সার্ভিস হয়, যা বাঁকুড়ার জন্য মানে এটা যা যা চোখের ট্রিটমেন্টের যা যা দরকার, যা যা মেশিনারিজ দরকার, যা যা ডক্টর দরকার, সব বাঁকুড়ায় আছে, বাঁকুড়ায় পাওয়া যায়। এবারে আপনার মনে হতেই পারে আমি শঙ্করাত্রায় যাবো কি এলভি প্রসাদ যাবো, এটা ডিপেন্ডস অন ইউ। তো এইটা হচ্ছে যে বাঁকুড়া আমার আমার সাবজেক্টে আমি আমার টপ লেভেলে পৌঁছে দিয়েছি। এবার আমার মাল্টি স্পেশালিটিস করার কোনোদিন ইচ্ছে ছিল না, আজও নেই, আগামী দিনেও থাকবে না, কিন্তু আমি চাই বাঁকুড়ার স্বাস্থ্য ব্যবস্থা ভালো হোক। স্বাস্থ্য ব্যবস্থা ভালো হোক মানে ধরুন আমার চোখে, আমার তো সামনেই আছে 200 মিটার দূরে আমার মেডিকেল কলেজ। হ্যাঁ। তো আমি চাইবো সবসময় যে মেডিকেল কলেজের, দেখুন মানে আপগ্রেডেশনের শেষ নেই। মেডিকেল সায়েন্স একটা এমন জায়গায় পৌঁছচ্ছে হ্যাঁ। যে এর আপগ্রেডেশনের শেষ নেই। রোজ রোজ ওষুধ বেরোচ্ছে, রোজ রোজ সার্জারি, নতুন সার্জারি বেরোচ্ছে, রোজ রোজ আপনার মানে ইনস্ট্রুমেন্টস বেরোচ্ছে। তাহলে এটা একটা এমন বড় লার্জ স্কেল যে মেডিকেল কলেজে যদি আপগ্রেডেশন করতে পারি আমার মনে হয় সেটা সব থেকে ভালো হবে। একটা সিঙ্গেল নার্সিং হোম বানানোর থেকে মাল্টি স্পেশালিটি, এটা মেডিকেল কলেজগুলোকে আমরা যদি আপনি দেখেন না, একটা আপনি অ্যাপোলো যান, যেখানে যান কত পেশেন্ট সার্ভিস পায়, হ্যাঁ। আর মেডিকেল কলেজ কতজন সার্ভিস দেয়, একটা মেডিকেল কলেজে পার ডে কত হাজার ওপিডিতে পেশেন্ট হয়। অবশ্যই। তো সেই জন্য আমি যদি মেডিকেল কলেজ আপগ্রেডেশনের কথা ভাবি, আমার মনে হয় সেটা মানুষের জন্য বেশি করা হবে, রাদার দেন একটা নার্সিংহোম তৈরি করে মাল্টি স্পেশালিটি সার্ভিস দেওয়ার থেকে। আচ্ছা, মানে বাঁকুড়া মেডিকেল কলেজের উপরে প্রেশার খুব বেশি, কারণ আশেপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ এই হসপিটালের উপর নির্ভরশীল। তাহলে কি বাঁকুড়া মেডিকেল কলেজের উন্নতি সাধন কিভাবে করা যেতে পারে আপনার বলে মনে হয়? দেখুন, এটা আপনারা কতটা জানেন জানি না, বা কিভাবে দেখেন আমি জানি না। আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যা করেছেন এটার হ্যাঁ, আগের চেয়ে অনেক ভালো condition। সার্ভিসে, অবশ্যই। আমরা বলি আজ থেকে আপনি 15 বছর 20 বছর আগে আগে পিছনে চলে যান, বাঁকুড়াতে মেডিকেল কলেজ ছাড়া আর আর কোথাও কিছু হতো? শুধু ওই জ্বর হলে প্যারাসিটামল, একটা কাশির সিরাপ, এইসব দেওয়া হতো প্রায় যদি ছিল। এখন আপনি পশ্চিমবাংলা ছেড়ে দিন, শুধু বাঁকুড়ার কথা ভাবুন,
ছাতনা সুপার স্পেশালিটি, ওন্দাগ্রাম সুপার স্পেশালিটি, বড়জোড়া সুপার স্পেশালিটি, বিষ্ণুপুর, আপনার বিষ্ণুপুর, আর হচ্ছে আমাদের খাতড়া। এইগুলো এদের ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপমেন্ট করে দিয়েছেন হসপিটাল করে। প্রত্যেকটা জায়গাতে এখন বেসিক সার্জারি যেগুলো গলব্লাডার, হার্নিয়া, হাইড্রোসিল যেগুলো বেশি হয় সেগুলো সব জায়গায় হয়। এবং মেডিসিন, আপনি যা মেডিসিন চাইবেন সমস্ত রকম মেডিসিন পাওয়া যায়। এগুলো হচ্ছে ধরুন বাঁকুড়া মেডিকেল কলেজ, আমি বলি আমাদের সময় 2000 আমরা যখন ঢুকি 94 মেডিকেল কলেজের সিট সংখ্যা ছিল 50 জন এমবিবিএস, এখন সেটা 250 হতে চলেছে। তখন 2006 পর্যন্ত কোনো রকম পোস্ট গ্রাজুয়েশন সিট ছিল না এখানে। হ্যাঁ। 11 পর থেকে দেখুন পর 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 পোস্ট, প্রত্যেকটা সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন হয়। তাহলে কিন্তু হ্যাঁ আপনি বলতেই পারেন এখানে এই সুখটা ট্রিটমেন্ট হলো না, রেফার করে দিল। আরে সব কিছু সম্ভব নয়, তো তাতে মানুষ মরতোই না। যদি সব অসুখ সারানো হ্যাঁ, যেত, অবশ্যই। সব সার্জারি করা যেত, তাহলে মানুষ অমর হয়ে যেত। হ্যাঁ আমি বলতেই পারি যে বাঁকুড়া মেডিকেল কলেজ কেন এমস এর মতো নয়, আর এমস তো ভারতবর্ষে একটাই আছে। তাহলে মেডিকেল কলেজের আপগ্রেডেশন করতে হবে, নিশ্চয়ই করতে হবে। বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে, আগে এখন দেখুন নিউরো সার্জন পোস্টেড হয়েছে, হ্যাঁ। গ্যাস্ট্রোতে আমাদেরই পরিচিত ছেলে গ্যাস্ট্রোতে আছে, হ্যাঁ, ডক্টর PS পাত্র ভালো কাজ করছেন এখানে। হ্যাঁ। তো আমাদের গ্যাস্ট্রো ডিপার্টমেন্ট খোলা আছে। এখন কার্ডিয়াক, এখন অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে। তো এইগুলো একটা একটা খুলছে এখন। আজকে যদি আপনি ভাবেন যে অ্যাঞ্জিওপ্লাস্টিটা চেন্নাইয়ে ভালো হয়, তো সেটা নিশ্চয়ই হয়, এখানেও হচ্ছে। এবার ডিপেন্ড করছে আপনি কিরকম চাইছেন, কেমন সার্ভিস চাইছেন। আমার এত প্রেশার আছে, আমি তো এখানে আপনাকে একটা প্রাইভেট, সবসময় প্রাইভেট রুম আমি চাইছি, ঘরে আপনার কেবিন দিয়ে একটা আপনাকে ল্যাপটপ দিয়ে দিলাম, এইগুলো তো সম্ভব নয়। কিন্তু হ্যাঁ গভর্নমেন্ট চেষ্টা করেছে, গভর্নমেন্ট লড়ছে গভর্নমেন্টের হয়ে, এবং হেলথ সিস্টেম কিন্তু অনেক ডেভেলপড। কে কি বললো, আমি নিউট্রাল হয়ে বলছি। আজকে পলিটিক্সে ভাববেন পলিটিক্সের কথা বলছি, কিন্তু যদি আমি চোখ বন্ধ করে ভাবি যে হেলথ সিস্টেমের কি উন্নতি হয়েছে, শুধু বাঁকুড়াকে দেখি এবং ওভারঅল পশ্চিমবাংলাকে দেখি, আমরা অনেক এগিয়ে। আজকে আমাদের সময় ছিল 94 থেকে 2000 সালে আমাদের মেডিকেল কলেজের সংখ্যা ছিল আমাদের 7টি, এখন মেডিকেল কলেজের সংখ্যা হচ্ছে 42টি, গভর্নমেন্ট প্রাইভেট মিলে। আচ্ছা। তাহলে আপগ্রেডেশন হচ্ছে। এবং ধরুন আমি পরীক্ষা নিতে গিয়েছিলাম ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, রিসেন্টলি পুরুলিয়া মেডিকেল কলেজ। তো এদের যদি ইনফ্রাস্ট্রাকচার যেগুলো হয়েছে, যা দেখেন যে ওদের যা ব্যবস্থা করেছে, ছেলেদের পড়াশুনোর যে রুমগুলো করেছে, বা যেগুলো আপনার এক্সাম হলগুলো করেছে, আমি তো বেসিক্যালি এগুলোই গিয়েছিলাম। মানে প্রাইভেট সেক্টর এরকম নেই, মানে প্রাইভেট যে কোনো হসপিটাল, মানে আপনার মেডিকেল কলেজ যাবেন, এত সুন্দর ব্যবস্থা নেই, যত সুন্দর করে দেওয়া হয়েছে। তো এগুলো হচ্ছে একটা মানে দিক খুলে দিয়েছে আর কি। বাঁকুড়ার জন্য আপনার ম্যানিফেস্টো কি? আপনি ভোটে জিতলে বাঁকুড়ার মানুষ কিভাবে উপকৃত হবে? দেখুন, কমিটমেন্ট তো কিছু দেওয়া যাবে না যে আমি কি এটা করে দেবো, কিন্তু এইটুকু বলতে পারি যে বাঁকুড়ার মানুষ আমার ওপর এজ এ ডক্টর হিসেবে যে ট্রাস্ট রেখে যা পেয়েছেন, আমি পলিটিশিয়ান হিসেবে যদি ট্রাস্ট করেন, বাঁকুড়ার মানুষকে কিছু দিতে পারবো, এটুকু আমি আশা রাখি। নিজের উপর আমার কনফিডেন্স আছে যে আমি কিন্তু হারিয়ে যাওয়ার জন্য আসিনি, আমি কিছু করতেই এসেছি। এবং এইটুকু যদি আপনারা নিজের চোখ পাবি, পলিটিক্সের কথা, পলিটিক্সে অনেক অনেক রকম দেখেন, এখন কমেন্ট করে, এই করে। আমাকে যারা পার্সোনালি চেনেন, জানেন 20 বছর ধরে যে আমি কিন্তু আমার জায়গায় স্থির। আমি মানুষের পাশে সবসময় ছিলাম, আগামী দিনে মানুষের পাশেই থাকবো। এবং সেটা এবারে আমি যদি এখানে সাপোজ আমি উইন করলাম, আমি অ্যাসেম্বলিতে রিপ্রেজেন্ট করব, আমি তো বাঁকুড়ার হয়ে কথা বলবো প্রথম, তারপর পশ্চিমবাংলার হয়ে কথা বলবো। আমি যেমন সুযোগ পাবো সেইভাবে কথা বলবো। তো বাঁকুড়ার যে সমস্যা, একটা ওভারঅল সমস্যা, যেমন বাঁকুড়ার জলের সমস্যা, বাঁকুড়ার স্বাস্থ্য সিস্টেমকে, হেলথ সিস্টেমকে আর একটু যদি ডেভেলপ করা যায়, বাঁকুড়ার যে এডুকেশন সিস্টেম, প্রাইমারি স্কুলগুলো স্পেশালি আমি ঘুরতে গিয়ে দেখেছি চারদিকে, বাঁকুড়া স্কুল বা প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি স্কুলগুলো, এইগুলো আমরা আর একটু নিশ্চয়ই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার চেষ্টা করব। বিশেষ করে এখন দেখুন, আমরা সবাই ভাবছি যে ইংলিশ মিডিয়ামে পড়াবো। এখন আগেকার দিনে যা ছিল সেই অবস্থায় তথাকথিত চলে আসছে আমাদের বাংলা মিডিয়াম। আমি আজকে কি বলতে পারি আমি যে আমি সব স্কুলগুলোকে ইংলিশ মিডিয়াম করে দেবো? না। কিন্তু এটা আমার মাথায় সবসময় ঘুরছে। আমি যদি সুযোগ পাই, আমি যদি ওখানে রিপ্রেজেন্ট করি, আমার অপশন আছে যে আমার এডুকেশন সিস্টেম সম্বন্ধে কিছু বলার মতো আমার জায়গা থাকে, আমি সেখানে নিশ্চয়ই বলবো যে আগামী দিনে স্কুলগুলো ইংলিশ মিডিয়াম ভার্সন একটা করতে হবে, কারণ দিন যুগ ওইভাবেই এগোচ্ছে। আবার তার সাথে সাথে মানুষের যে রাস্তাঘাট, এই দেখুন রাস্তাঘাট এগুলো যা হয়েছে, আপনি যদি গ্রামে যান, আমি তো প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছি। মানে বাঁকুড়া বিধানসভা আমাকে দেওয়া হয়েছে,
আমাকে বলা হয়েছিল যে 2,70,000 ভোটার, তো আপনি মোটামুটি আপনাকে 1.5 লাখ কভার করতে হবে। আমি বলেছিলাম যে আমি 2,70,000-এর বাড়ি যাব এবং 2,70,000 ভোটারের সঙ্গে আমি মিট করব। আমি কিন্তু দেখেছেন এতে আমি যখন যাই প্রত্যেকটা বাড়ি বাড়ি আমি ঢুকি। তো সেই জন্য আমি যা দেখেছি রাস্তাঘাট, আপনার সোলার লাইট, এগুলো কিন্তু যা হয়েছে এর থেকে বেশি কিছু দেওয়ার নেই। মানে হ্যাঁ, এবার রাস্তাটা হয়েছে, কোথাও একটা ড্রেনটা একটু ভেঙে গেছে, বাকি আছে, এগুলো তো দিনের দিন চলতে থাকবে, একটা অনগোয়িং প্রসেস। কিন্তু এইসব নিয়ে কোনো ব্যবস্থা না। আমার যেগুলো এখন মোটো হবে যে এইগুলোর ডেভেলপমেন্ট, তার সঙ্গে সঙ্গে ধরুন বাঁকুড়ার সমস্যা, বাঁকুড়া একটা বাস স্ট্যান্ড, যে আমরা চলতেই যে দিনের মানে ডেলিকার লাইফে যে দেখি বাস স্ট্যান্ড যেমন টাউন সার্ভিস হওয়া উচিত, টাউন বাড়ছে, টাউন সার্ভিস হওয়া উচিত। বাঁকুড়া বাস স্ট্যান্ড তো একটা কোথাও বাস স্ট্যান্ড সবসময় বাইরে হওয়া উচিত। বাঁকুড়া বাস স্ট্যান্ড একটা আরেকটা বাইপাস বাস স্ট্যান্ড করা উচিত। বাঁকুড়া টাউনে বাইপাস আরো রাস্তা করা উচিত। এইগুলো তো আমরা বলা, এগুলো বড় বড় সব প্রজেক্ট, এগুলো বলতে আমাদের, আমি আমি বাঁকুড়ার হয়ে বলবো এগুলো। বললাম যে আমার সাংস্কৃতিক যারা অনুষ্ঠান করেন, সাংস্কৃতিক জগতের মানুষ, তাদের কিন্তু আমি শুনেছি বেশ অসুবিধে। মানে একটা ছোট ছোট সংস্থা ধরে ডান্স একাডেমি, একটা কোথাও যারা আবৃত্তি শেখান তাদের একটা ছোট্ট প্রোগ্রাম করবে, 25,000 টাকা ভাড়া রবীন্দ্র ভবনের, সেটা সম্ভবপর হয় না, আমি শুনেছি। তো আমি বলবো যে একটা যদি এরকম সাংস্কৃতিক মঞ্চ তৈরি করা যায়, সেটা বাঁকুড়া হয়ে বলবো। এইগুলো কিন্তু আমি আজকে কমিটমেন্ট দেবো না যে আগামী 5 বছরের মধ্যে করে দেবো, এগুলো আমার পক্ষে সম্ভব নয় একা। আমি কিন্তু বলবো, আমি বাঁকুড়ার মানুষের পাশে থাকার জন্য এবং যেগুলো ওভারঅল দরকার আমাদের জনমানবের জন্য, সেগুলো বলবো। যে বাঁকুড়ার ডেভেলপমেন্ট আলটিমেট ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্ট, একটু সবগুলোই ধরুন আজকে যদি বাঁকুড়ার ডেভেলপমেন্ট হয়, জল ভালো থাকে, তো আমাদেরটা একটা প্রটোকল হয়ে থাকবে যে আমাদেরটা একটা পাইলট প্রজেক্ট ইটসেলফ, যে এখানে বাঁকুড়ার মানুষকে আমরা এরকম করে দিয়েছি, তাহলে আমাদের দেখে অন্য ডিস্ট্রিক্ট শিখবে, অবশ্যই তাহলে কি হবে, আলটিমেট গোটা পশ্চিমবাংলার উন্নতি হবে। তাহলে অবশ্যই। আমাকে দেখতে হবে যে আমি বাঁকুড়াকে আমার মতো করে সাজানোর চেষ্টা করব। হ্যাঁ, অবভিয়াসলি যে আমার তো নিজস্ব নলেজ নেই, তাহলে আমি সমস্ত, এই জন্য আমি দেখুন সবার সঙ্গে বসছি, আমি সমস্ত চেম্বার অফ কমার্স বাঁকুড়া, আমরা সবাই একসাথে সমস্ত গ্রুপ, সমস্ত তাদের সঙ্গে বসছি, তাদের টিচার্স অ্যাসোসিয়েশন, হ্যাঁ, প্রফেসর্স অ্যাসোসিয়েশন, সবার সঙ্গে বসে কথা বলছি, সবার সুযোগ সুবিধা জানাচ্ছি, কি অসুবিধা আছে সেগুলো জানছি, ওনাদের ফিডব্যাক নিচ্ছি। আগামী দিনে আমি কিগুলো, মানে আমি অ্যাকচুয়ালি বলছি না এটা আমার প্রচারে যাই না, আমি দেখতে যাই, শিখতে যাই, পর্যবেক্ষণে যাই, যে আমি সবার সাথে বসি, জিজ্ঞেস করি যে কি সুবিধা আছে, যে আমি যদি জিতি তাহলে নিশ্চয়ই এগুলো সবগুলো নিয়ে আমি চেষ্টা করব, যেগুলো প্রত্যেকটা জিনিস যেগুলো মানুষের কাজে লাগবে, মানুষের হয়ে বলতে পারি, আমি অ্যাসেম্বলিতে রিপ্রেজেন্ট করব, আমি অ্যাসেম্বলিতে এগুলো কোশ্চেন করব। হ্যাঁ, তো এইভাবে এগোতে হবে। আচ্ছা ডাক্তারবাবু, আরজি করের মতো ঘটনাতে আপনি এবং আপনার সংস্থা আন্দোলনে সম্পূর্ণভাবে সমর্থন করেছিলেন, কিন্তু আপনি ভোটে দাঁড়ালেন টিএমসি থেকে। আপনার এই পরিবর্তনের কারণ কি? আপনারা বিগত দিনে দেখেছেন যখন আন্দোলন হয়, আন্দোলন যারা সত্যি সত্যি করতো আর যারা ওর অ্যাডভান্টেজ নেওয়ার একটা কালার দেওয়ার চেষ্টা করতো, দুটো কিন্তু আলাদা গ্রুপ। এই আন্দোলন থেকে অনেক রাজনৈতিক দল একটা ফায়দা তোলার চেষ্টা করেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন সবাই, যে ওইটাকে আমরা কিভাবে নিজেদের ফরে ইউজ করে একটা বিরোধীকে আমরা সাপ্রেস করব। আন্দোলন হচ্ছে একরকম, আন্দোলনের স্লোগান হচ্ছে মমতা ব্যানার্জি গদি ছাড়ো, এই দুটোর মধ্যে কোনো সিমিলারিটি আমরা দেখতে পাই না। তো সেই জন্য এটার থেকে রাজনৈতিক ফায়দা, আমার মনে হয়েছিল রাজনৈতিক ফায়দা তোলার জন্য কিছু দল একটাকে লেগে থাকছে। তো তখন কিন্তু আমি, আর তারপর যখন দেখলাম যে এটা তো আমাদের যে আমরা সবাই বিশ্বাস করতে হয়, বিশ্বাস করি, এবং যেটা বিশ্বাস করা উচিত, যখন এটা সুপ্রিম কোর্ট টেক ওভার করে, সমস্ত উনি বিচারাধীন চলে যায়, তাহলে সুপ্রিম কোর্ট যখন দেখছেন, এবার আমাদের চায়ের দোকানে বসে, পানের দোকানে বসে, হসপিটালের মোড়ে বসে বলার কোনো রাইট নেই যে এটা ওনারা ঠিক করছেন না, এটা ভুল করছেন, এই লয়ারকে কিনে নিয়েছেন, ওকে বিক্রি করে দিয়েছেন, এরকম কোনো ব্যাপার নেই। যদি বিচার ব্যবস্থা ভারতবর্ষের এরকমই থাকতো, তাহলে কিন্তু ভারতবর্ষ থাকতো না। ভারতবর্ষ আজকে অন্য জায়গায়, অন্য একটা স্টেটে, রাজ্যের, মানে দেশের মতো হয়ে যেতে পারতো। ভারতবর্ষে এত হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব একসঙ্গে থেকে আমরা সুন্দরভাবে যে যার মতো ধর্ম পালন করি, কিন্তু সবাই একসঙ্গে সহাবস্থান করি। ভারতবর্ষ একটা এমন দেশ, আর 5টা দেশের সঙ্গে আমাদের একটা ডিফারেন্স আছে, আমাদের একটা কালচার, নীতি, সবকিছু আমরা একটা আলাদা। যার ফলে আলোচনা করলে হবে না, সমালোচনা করতে হবে। আমি বলি সমালোচনা সবসময় করবেন, সেই সমালোচনা সবসময় গঠনমূলক হবে, সমালোচনা সবসময় কখনো নেগেটিভ সমালোচনা হবে না। আমি সিস্টেমে এসেছি, সিস্টেমে একটা ডাক্তার যদি অপারেশন থিয়েটারে না ঢোকে, তাহলে সেই অপারেশনটা কী হবে, অপারেশনটা সুন্দর হবে কী হবে, পেশেন্ট সুন্দর থাকবে, সেইটা কিন্তু আমি করতে পারবো না। তাই আমাকে সিস্টেমে থেকে আমি চেষ্টা করবো আমার মতো করে, আমি সিস্টেম নিশ্চয়ই আমি হেল্প করব, যাতে আগামী দিনে
পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্টুডেন্ট, পশ্চিমবঙ্গের মানুষ সুস্থ থাকে, ভালো থাকে, এবং এরকম ঘটনা যেন না ঘটে আগামী দিনে, সেটা আমি সবসময় আমার মানুষের হয়ে আমি লড়বো। অভয়ার মা রত্না দেবী সম্প্রতি বিজেপি থেকে পানিহাটিতে প্রার্থী হয়েছেন, এই বিষয়ে আপনার কি মতামত? এইটা ওনাদের নিজস্ব ডিসিশন। প্রত্যেকটা মানুষের নিজস্ব আইডিওলজি থাকে। ওনার মনে হয়েছে উনি দাঁড়িয়েছেন, এবং কি জন্য দাঁড়িয়েছেন, কি নিয়ে দাঁড়িয়েছেন, এইটা নিয়ে আমার জানার কথা নয়। তো উনি দাঁড়িয়েছেন, ক্যান্ডিডেট হয়েছেন, ওনার জন্য সব শুভেচ্ছা এবং সমবেদনা থাকলো, এটুকুই। উনি ওনার মতো করে লড়ুন ইলেকশনে। আপনি বললেন যে আপনি সিস্টেমের মধ্যে থেকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সাধন করতে চান। তাহলে কি আমরা গঙ্গার এই পারে পার্থদের পর একজন বাঁকুড়া থেকে স্বাস্থ্যমন্ত্রী পেতে চলেছি? আপনার কি মনে হয়? না না, এইরকমটা মোটেই নয়। দেখুন, আমি আরো বলি, কিরকম বাজারে কি খবর, এদিক ওদিক খবর হচ্ছে, আমি জানি না যে আমি কি করছি না করছি। আমি রাজনীতিতে পরিষ্কার, যারা আমাকে খুব কাছে থেকে অনেকেই চেনেন বাঁকুড়ার মানুষ, রাজনীতিতে আমি কিছু পাওয়ার জন্য একেবারেই আসিনি। আমি যা অপারেশন করি, যা চাকরি করতাম, আপনারা কম বেশি সবাই জানেন, আমি সব ডিটেলস বলছি না। কিন্তু রাজনীতি থেকে কিছু পাওয়ার লক্ষ্যে আমি কিন্তু আসিনি। আমি এসেছি, হ্যাঁ, মানুষের পাশে থাকতাম, আমি আমার মতো করে থাকতাম, কিন্তু এইখানে থাকলে যদি আমি একটু বড় করে কিছু মানুষের পাশে থাকতে পারি, এই আশাতেই এসেছি। আমি কোনো মন্ত্রিত্ব পাবো, মন্ত্রী হব, এই নিয়ে আমি আবার ভাবিনি। কারণ কি, আমার তো জীবনের লক্ষ্য ধ্যান ধারণা সবই ডাক্তার, বড় ডাক্তার হওয়া, আচ্ছা, বাস সেটুকুই। আমি তো এর কখনোই ভাবিনি যে আমি আজ এই ইলেকশনে ক্যান্ডিডেট ডিক্লারেশনের আগে দিন আমি ভাবিনি যে আমাকে নেতা হতে হবে, আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। কিন্তু ঠিক আছে, আমাকে এখন এটা সব ডিসাইড করবেন আমাদের দলের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। উনি যা ডিসিশন দেবেন, হ্যাঁ অবভিয়াসলি আমি তো কম্পিটেন্ট পার্সন, আমি তা বললাম, আমার নিজের উপর কনফিডেন্স আছে। এবার উনি যা দায়িত্ব দেবেন সেটা নিশ্চয়ই আমি করতে পারবো, এটুকু আমার নিজের উপর বিশ্বাস আছে। কিন্তু আমি কোনো কোনো ভেবে কিছু আমি পলিটিক্সে আসিনি, এটা নিয়ে আপনারা একদমই কনফিউজ করবেন না মানুষকে, বা আমাকেও কনফিউজ করবেন না। কিন্তু আমাদের একটা চাহিদা রয়ে গেল যে বাঁকুড়া একজন স্বাস্থ্যমন্ত্রী পাক। হ্যাঁ ম্যাডাম, চাইলে আপনার বাঁকুড়ার মানুষ চান, ম্যাডাম যদি মনে করেন ম্যাডাম দেবেন। আমাদের তো দাবি রইলই, হ্যাঁ ম্যাডাম, বাঁকুড়াবাসী হিসাবে আমাদের দাবি রইলই যে আমরা একজন সেটা সেটা আমরা আমাদের, একজন মন্ত্রী পাই, হ্যাঁ, পূর্ণ মন্ত্রী পাই, সেটা আমরা অনেকদিন পাইনি। সেটা দল চাইবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাইবেন, আমাদের মাননীয় সাংসদ আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবাই, এটা একটা বড়সড় ব্যাপার আর কি। মানে এর মধ্যে আমার কোনো নলেজও নেই, আমার কোনো বলার রাইটও নেই। এটা দল যা চাইবে তাই হবে। বিরোধীরা আপনাকে লোভী ডাক্তার বা কসাই ডাক্তার বলছে, এই বিষয়ে আপনার কি মতামত? এটা বাঁকুড়ার মানুষ সব থেকে ভালো জানে আর কি। হ্যাঁ, লোভী ডাক্তার মানে এইটা আমি ভারতীয় বা আমাদের পশ্চিমবাংলার রাজনীতিতে এই ব্যাপারটা আমার খুবই মানে দুঃখজনক আর কি। আগামী দিনে যেন এরকম না হয়, পলিটিক্স এরকম জায়গায় না যায়, তাহলে কিন্তু আগামী ভবিষ্যৎ খুব খারাপ। মানে ভারতবর্ষের ভবিষ্যৎ, বাংলার ভবিষ্যৎ খুব খারাপ যদি এরকমই রাজনীতি চলতে থাকে। কেন কি, কোনো ভদ্রলোক পলিটিক্স করতে আসবেন না। আমরা বলি ভালো ভালো মানুষরা রাজনীতিতে আসছেন না কেন, কিন্তু এলে আবার সমালোচনাও করি। আজকে আমার এই ডাক্তারি জীবনে যদি কেউ আমার সম্বন্ধে একটা কমেন্ট করে, হ্যাঁ স্যার আমি হয়তো 100% পেশেন্টকে ভালো করতে পারিনি, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু যদি কেউ টাকা পয়সার ব্যাপারে একজনও কেউ বলে যে আমি মানে এরকম করেছি যে টাকা নিয়ে পেশেন্টকে সার্ভিস, মানে সার্ভিসের তুলনায় টাকা বেশি নিয়েছি, বা এরকম টাকা আমার পেশেন্টের থেকে বেশি নেওয়া হয়েছে, তাহলে কিন্তু আমি ডাক্তারিটা ছেড়ে দেবো, এটা আমি বলতে পারি। আপনার বাঁকুড়ার মানুষ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, সবাই জানেন, আমি বিগত 20 বছর আমাকে চেনেন। আমি কোভিডের আগে পর্যন্ত আমার ভিজিট ছিল 100 টাকা। কোভিডের পর থেকে বললাম যে কোভিডের পর থেকে যখন ওই গ্লাভস পেশেন্টকে ক্যাপ ট্যাপ দিতে হতো, তখন করা হলো 150 টাকা। আজ হসপিটেক্স হওয়ার পর থেকে প্রত্যেকটা স্টেপে হসপিটেক্স হওয়ার পর এখনো পর্যন্ত আমার ভিজিট 200 টাকা। এবং এর মধ্যে সমস্ত ইনভেস্টিগেশন, ইভেন দরকার হলে চোখের স্ক্যান পর্যন্ত আমরা ফ্রি অফ কস্ট করে দিই। সেটা যারা আসেন এখানে তারা নিশ্চয়ই সব জানেন। আচ্ছা, এরপরে এই সেকেন্ড টাইম যদি কেউ আসে, সেকেন্ড টাইম 2 মাস 3 মাসের মধ্যে এলে, বা অপারেশন করেছে তারপর প্রথমবার দেখাতে এলে, প্রথম টাকা আমরা টাকা পয়সা নিই না, 1 নাম্বার।
যদি দেখে মনে হয় যে পেশেন্টটি ওষুধ কিনতে পারছে না, বা আমার দেখে মনে হয়েছে যে না এফোর্ড করতে একটু অসুবিধা হচ্ছে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে কমপ্লিমেন্টারি স্ট্যাম্প দিয়ে আমরা লিখে দিই যে এটা পয়সা নেওয়ার দরকার নেই। এরকম পেশেন্ট প্রত্যেক দিন আমার আউটডোরে মোটামুটি 20 থেকে 30% আমার লোক থাকে। আচ্ছা। আর সার্জারির ব্যাপারে বলি, এই বললাম আপনাকে যে এরকমও দেখা গেছে আমরা কোনো সার্ভিস করে তার বাবা মাও এসে বিনা পয়সা অপারেশন করে গেছে যে আমরা এটা ফ্রি করাবো, শুধু কিচ্ছু লাগে না, শুধু আধার কার্ড আপনারাও দেখবেন ট্রায়াল নিয়ে এসে যে আমি করছি কিনা, শুধু আধার কার্ড নিয়ে আসবেন, অপারেশন করাবেন, বাড়ি চলে যাবেন। প্রত্যেক মাসে অ্যারাউন্ড 300 অপারেশন আমি ফ্রি অফ কস্ট করি, এবং এটা আমি লাস্ট 20 ইয়ার্স ধরে করে আসছি। এরপরে যদি এটা বলা হয় যে আমি কেমন ডাক্তার, সেটা মানুষ জনগণ ঠিক করবে। আর টাকা পয়সার ব্যাপারে যে আপনারা যেটা বলছেন যে আমরা কসাই ডাক্তার, কসাই ডাক্তার যদি এটা, তো আমি বলি তাহলে শুনুন, আমার সঙ্গে ডক্টর ছিল, আমি নাম বলছি না, আমি তখন বাঁকুড়ায় প্রথম এসেছি, আমার একটা অপারেশন করতে মোটামুটি অ্যারাউন্ড 5 থেকে 7 মিনিট লাগে, তার একটা অপারেশন করতে 40 মিনিট অ্যারাউন্ড লাগে। তো আমি যখন অপারেশন করতাম বললাম যে আমার তখন তো ওই বললাম একদিনে আমি 60 70 80 100টা অপারেশন করতাম, আর উনি করতেন সারাদিনে 5টা 7টা। তো স্টাফগুলোকে বলতো এই তোদের কোথায় চলে এসছে রে, আচ্ছা কোথায় আসছে, মানে আমি হয়তো ঢুকছি উনি বেরোচ্ছেন, তো এই কষাই চলে এসছে। তো সেই অর্থে যদি কষাই বলেন, আমার মনে হয় আগামী প্রজন্ম যারা আই সার্জন হবেন বা সার্জন ডাক্তার হবে, তাদের আমার মতো যদি কষাই যেন হয়, যাতে মানুষ কিছু সুযোগ সুবিধা পায়, মানুষের চোখ চোখ বা যে সার্জারি লাইনে থাকবে, সার্জারিগুলো ভালো করে। আমি ভগবানের কাছে এই প্রার্থনাই করি যাতে আমার মতো সার্জন, এবং এটা দেখেছি আমি আমার যারা হাউস স্টাফ বা আমার সান্নিধ্যে এসছে বহু স্টুডেন্ট কিন্তু আজকে নাম ধরে বলতে পারবো না, অনেক ছেলে মেয়ে আছে যারা আমাকে দেখে আই করেছে, আই সার্জন হয়েছে, এবং তারা আমার থেকে এখন বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হয়ে ভালো ভালো কাজ করছে। আচ্ছা ডাক্তারবাবু, রাজনীতিতে শিক্ষিত মানুষের সংখ্যা অনেক কম। আপনার কি মনে হয় আপনার মতো শিক্ষিত মানুষরা এই রাজনীতিতে স্থান পাবে? আপনার মতামত আপনার দলে স্থান পাবে? না, এটা তো অবভিয়াস আর কি, মানে শিক্ষিত মানুষ দরকার। কারণ আমার তো প্রথমবার যখন আমি ভেবেছিলাম বা আমাকে মানে বলা হয়েছিল যে ক্যান এতে আসার জন্য, পলিটিক্সে জয়েন করার জন্য, হুম। আমার নিজের এই আমার এই এডুকেশন থাকা সত্ত্বেও আমার মনে হয়েছিল যে আমি এটার জন্য মানে কম্পিটেন্ট কিনা, ক্যাপেবল কিনা। পোস্টটা তো ভ্যালুয়েবল পোস্ট, আমরা হচ্ছে পলিসি মেকার, বিধানসভায় বসলে আমাদের পশ্চিমবাংলার সমস্ত ভাবে, বা সংসদে গেলে সংসদে পলিসি মেকারদের তো সবসময় একটা এডুকেশনাল কোয়ালিফিকেশন দরকার এবং তার নলেজ দরকার, এটা তো আমি বিশ্বাস করি। এবং বিগত দিনে দেখেছি ভারতবর্ষের ইতিহাস খুঁজলে দেখা যাবে যে বিগত আগে সমস্ত যখন নেতারা, সে সুভাষচন্দ্র থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন, সবাই কিন্তু তখনকার দিনে বিদেশ থেকে, লন্ডন থেকে সব কিন্তু ব্যারিস্টারি পড়ে এসে এখানে পার্টি করেছেন। অবশ্যই। তাহলে এই দিনটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। আমরা এখন যেটা হয়েছে, আমরা বলি পলিটিক্সে এডুকেটেড লোকের দরকার, আবার যখন আমাকে বলা হয় যে আপনি কন্টেস্ট করুন, তখন না না বাবা আমার দ্বারা এটা হবে না, হবে না। এই যে ব্যাপারটা, কাউকে তো এগোতে হবে, কোনোদিন এগোতে হবে। যার ফলে আমার মনে হয়েছে যে যদি শিক্ষিত মানুষ পলিটিক্সে জয়েন করে, তাদের মনে হয় এনকারেজ করা দরকার এবং সাপোর্ট করা দরকার। কারণ না হলে কিন্তু সমাজ ব্যবস্থা আগামী দিনে খারাপ থেকে আবার খারাপ হবে। যদি না হয় তাহলে কি হবে, আমি না হলে তো আবার একজন হবে। এরকম করে যদি এডুকেটেড লোক না আসে, তাহলে আমাদের কাদের দ্বারা শাসিত হতে হবে, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে আমার মনে হয় যে আপনাদের সমস্ত মানুষের এটাই হওয়া উচিত যে যারা সমাজকে লিড করতে পারবে, যারা সবাইকে নিয়ে চলতে পারবে, সমাজ ব্যবস্থার ভালো চাইবে, সেই সব লোকেদের পলিটিক্সে আসা উচিত এবং মানুষের হয়ে কিছু কাজ করা উচিত। এবারে ধরুন আমি পার্টিকুলারলি আমাদের দলের বলি, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সবসময় চেষ্টা করেছেন। দেখুন আপনারা দেখলে, আরে উনি অনেক আমি বলি না যে সমালোচনা গঠনমূলক হোক, বলে আরে এই তো দেবকে করে দিয়েছে, এই রচনা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে, সায়নী ঘোষকে করে দিয়েছে। উনি ওরকম করেননি। উনি চেয়েছেন যে সমস্ত প্রফেশন থেকে রিপ্রেজেন্ট করুক। আপনারা জানেন তো, এবার দেখেছেন ক্যান্ডিডেট লিস্ট 10 জন ডক্টর আছে, 20 জন প্রফেসর টিচার মিলে 20 জন আছে। তাহলে উনি সবসময় চেয়েছেন সমাজের সমস্ত যা হায়ার সোসাইটি, হায়ার ক্লাসের মানুষ আছে, তাদেরকে নিয়ে একটা করা। 294 জনের মধ্যে সমস্ত লেভেলের লোক থাকে, সমস্ত স্ট্রিমের মানুষ থাকে।
এবারে ধরুন আমাকে অ্যাপ্রোচ করলেন, আমি হলাম না, আমার ইচ্ছে নেই, আমি কেটে পড়লাম, তাহলে কিন্তু সমাজ ব্যবস্থা যেমন আমরা চাইছি সেরকম হবে না। তাহলে সব সময় সমাজের ভালো করতে হলে, দেশকে এগোতে হলে শিক্ষিত মানুষের সব সময় প্রয়োজন আছে। এবার আমি জায়গা পাবো না পাবো সেটা তো আমি আমার কথা বলবো, আমার নিজস্বতা আছে, আমাকে কে মোটিভেটেড করার মতো কেউ নেই। আমি কেন মোটিভেটেড হবো? আমার একটা এডুকেশন আছে, আমি নিশ্চয়ই চেষ্টা করবো আমার মতো করে বলার। এবারে আগামী দিন বলবে যে আমি আমার কথা বলবো, আমি বাঁকুড়ার জনগণ যা চাইবে, বাঁকুড়ার মানুষ যা চাইবে, আমি সেটা বলবো, আমি সেটা অ্যাসেম্বলিতে সেটা বলবো। আমি নিশ্চয়ই এরকম নয় যে আমাকে সবাই মোটিভেটেড করে আমাকে চেঞ্জ করে দেবে। এটা যে আমার মনে হয় না যেটা কখনো পসিবল, একটা মানুষকে এভাবে চেঞ্জ করা সম্ভব নয়। আবার যদি দেখা যায় যে আমাদের যদি ম্যাক্সিমাম সংখ্যার ভালো মানুষ থাকে, সেখানে নিশ্চয়ই আস্তে আস্তে এসে চেঞ্জ হতে বাধ্য। যারা খারাপ থাকে তারাও আস্তে আস্তে ভালো হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। পলিসি মেকার হিসাবে আপনার সঙ্গে আমি একমত যে একজন শিক্ষিত মানুষ অনেক ভালো পলিসি মেকার হতে পারবেন একজন আনএডুকেটেড পার্সনের থেকে। এই বিষয়ে আমিও আপনার সাথে একমত। বিরোধীরা বলছে যে আপনি লোন মুকুব হয়ে যাবে বলে নাকি শাসক দলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন। এই বিষয়ে আপনি একটু যদি আলোকপাত করেন। এটা তো বাঁকুড়ার মানুষ সব থেকে আরো ভালো জানে যে আমি 2006 সালে মাস্টার ডিগ্রি পাস করি। 2006 আমি বললাম আগে যে তখন আমাদের ফ্রি অপারেশন, গভর্নমেন্টের সমস্ত ফ্রি অপারেশন করলে 100 টাকা পাওয়া যেত। আমি প্রত্যেক দিন অ্যারাউন্ড 100 করে অপারেশন করেছি, পার ডে 10,000 টাকা ইনকাম 2006 সাল থেকে আমি করতাম। সেই করতে তারপর প্রাইভেট প্র্যাকটিস, আস্তে আস্তে এখন আমরা মাসে 1,000-1,500 সার্জারি করি পেড, এবং ফ্রি অপারেশন মাসে ইয়ারলি অ্যারাউন্ড 5,000 করি। তাহলে আমি যদি টাকা নিতাম, ওই 5,000 পেশেন্টকে আমরা ফ্রি করতাম না, ফ্রি করি আমি তাদেরকে, আমার পুরোপুরি 5,000 পেশেন্ট অপারেশন করতে অনেক টাকা যায়। এটা আমার ভেতর থেকে এসেছে। আর এই যে আমার প্রাইভেট প্র্যাকটিস, আমার আগের আলোলিকা, তারপর এই আলোলিকা, আমি তো নিজের ক্যাপাসিটি বুঝেই করেছি। যে আমি লোন নিয়ে হাসপাতাল করেছি, এই লোনটার জন্য একটা 5 কোটি 6 কোটি টাকার লোনের জন্য আমি এখানে এসেছি, এটা যদি এটা বাঁকুড়ার মানুষ বলবে, আমার মনে হয় আমার নিয়ে কিছু বলার না থাকলে এগুলো তো সব বলছে। এবং এইটা আমার এগেনস্টে বলা মানে, কিন্তু যে বলছে সে কিন্তু পিছিয়ে যাচ্ছে, আমাকে পিছিয়ে দিতে গিয়ে তারাই পিছিয়ে যাচ্ছে। বাঁকুড়ার মানুষ আরো ভালো জাজ করতে পারবে, এটা নিয়ে আমি কমেন্টই করবো না। কিন্তু আমার তো রিসেন্টলি আমি নমিনেশন করেছি, আমার নমিনেশন পেপারে আপনি দেখুন না, যেদিন নমিনেশন করলাম তার পরের দিন 2 তারিখ, মোস্ট প্রবলি 2 তারিখ আনন্দবাজার পত্রিকায় আমার অ্যাসেট ডিক্লারেশন দেওয়া আছে। এটা তো পুরো হোয়াইট অ্যাসেট ডিক্লারেশন দেওয়া আছে। ইয়ারলি আমি 1,40,00,000 এরকম করে ইয়ারলি ইনকাম দেখানো আছে ওখানে, এটা হোয়াইট প্রপার্টি। তো আমি যে কোনো দিন যদি মনে করি, আমি যে কোনো দিনই ওটা আমরা করে দিতে পারি। মানে ওইটা নিয়ে এটা কোনো ইস্যু হবে বা আমার সময় এগেনস্টে কিছু বলবে, আমার মনে হয় যে বলছে বা বিরোধীরা বলছে তারা কিন্তু তাদের জনপ্রিয়তা হারাচ্ছে। যাক, পলিটিক্সে এই ব্যাপারটা আমি নিজে অপছন্দ করি। যেদিন ক্যান্ডিডেট ডিক্লারেশন হয়, আমি প্রত্যেকটা দলের ক্যান্ডিডেটকে কারণ সবাই আমার চেনা, আমি হোয়াটসঅ্যাপ করি যে দলটা পার্টির মতো থাক, ওটা পার্সোনাল অপিনিয়ন, পার্সোনাল আইডিওলজি, কিন্তু পার্সোনাল রিলেশনশিপটা যেন নিজের লেভেলে আমরা পরে ভবিষ্যতে বজায় রাখতে পারি। আমরা যেই জিতি যেই হারি, কাজ করব বাঁকুড়ার মানুষের জন্য, বাঁকুড়ার জনগণের জন্য, এবং সেটা একসাথে হয়ে, এইটুকুই আশা রাখি, এর বেশি কিছু নয়। আর বাকিগুলো সব বাঁকুড়ার মানুষ ঠিক করবে, মানুষ বলবে। আমি কি বললাম এটা কিন্তু একটু ম্যাটার করে না, যা বলবে জনগণ বলবে। জনগণ আমাদের সবাইকে দেখছে, মানে সব লক্ষ্য করছেন, এটা জনগণ ঠিক করবে। অবশ্যই। আচ্ছা ডাক্তারবাবু, আপনি এবারে 252 বাঁকুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এই তৃণমূল কংগ্রেস সম্বন্ধে আপনার ধারণা কি বা আপনার মতামত কি? না, তৃণমূল কংগ্রেসের সম্বন্ধে ধারণা মানে মানে দলের ফাংশন বলতে চাইছেন নাকি? হ্যাঁ। দেখুন, আপনি পলিটিক্সে কতটা কি খোঁজ খবর নেন কি জানেন জানি না, মানে আমি যেটুকু দেখেছি, এই 15 বছরের সরকার মানুষের জন্য যা করেছে, মিডিল ক্লাস বা লোয়ার সোসাইটি যারা মধ্যে বিলং করেন, একদম প্রত্যন্ত গ্রামের মানুষ, হ্যাঁ, আমরা শুধু দেখি, দু একটা নিয়ে ক্রিটিসাইজ করি, বললাম যে সমালোচনা আছে, সমালোচনার গঠনমূলক তো হচ্ছে না, এটাই তো আমাদের দুঃখ, এটাই আমাদের হতাশজনক একটা পরিস্থিতি ভারতবর্ষের পলিটিক্সে, তো পার্সোনাল অ্যাটাক। তো যদি আমরা দেখি, প্রত্যন্ত গ্রামে যদি যান, দেখবেন সোলার লাইট জ্বলছে, হ্যাঁ, অবশ্যই। ছেলেমেয়েরা তার লাইটের তলায় পড়াশোনা করছে, আমি নিজে গিয়ে দেখে এসেছি, এটা গল্প নয়। রাস্তা দেখবেন, এই পথশ্রী যে প্রকল্পটা হয়েছে, রাস্তা প্রত্যেকটা একদম গ্রাম পর্যন্ত, দরকার নেই বসে সেখানেও 2টো বাড়ি আছে, সেখানেও পাকা রাস্তা, ঢালাই রাস্তা।
ভারতবর্ষে বোধহয় ভারতবর্ষের ইতিহাসে এরকম কোনো প্রকল্প হয়নি, লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্পটা হয়েছে সাকসেসফুল প্রকল্প, যে কাউকে আপনি জিজ্ঞেস করে বলতে পারবেন না যে ও লক্ষ্মীর ভান্ডারে টাকা পায়নি। অবশ্যই। লক্ষ্মীর ভান্ডার শুধু লক্ষ্মীর ভান্ডার নয় তো, এই লক্ষ্মীর ভান্ডার মানে কি লোকে আমার বাড়িতে যদি বলে 1,500 টাকা দিচ্ছে, আমার কিছু যায় আসে না, কিন্তু ওভারঅল যে এই 1,500 টাকা একটা মায়ের কাছে থাকা মানে কতটা যে তার কনফিডেন্স বাড়িয়ে দেওয়া, তাকে সম্মান জানানো, এটা যাদের বোঝার ক্ষমতা নেই তারাই সমালোচনা করে। আমার মনে হয় যারা সমালোচনা করে এই জিনিসটার উদ্দেশ্য তাদের বোধগম্য নয়, তাদের বোঝার মতো আইকিউ নেই, তাই তারা সমালোচনা করে। একটা মহিলা, আপনি ইতিহাস পড়বেন, তাদেরকে বলি যে ইতিহাস পড়বেন যে মহিলাদের সেলফ ডিপেন্ডেন্সি কেন দরকার, মহিলাদের এডুকেশন কেন দরকার, তাহলেই বুঝতে পারবেন যে এই লক্ষ্মীর ভান্ডারের ইম্পর্টেন্সটা কি। কন্যাশ্রী, আরে কন্যাশ্রী বলে যে এই টাকা, একটা সাইকেল দিচ্ছে, একটা এত টাকা দিচ্ছে, ভাই 25,000 টাকা দিল, কি আর হলো? তো দেখো কন্যাশ্রী তিনটে, একটা হচ্ছে কন্যাশ্রী 1, 2, 3। তো কন্যাশ্রী প্রথমে আমাদের এই 18 ইয়ার্স পর্যন্ত বলে, এই 18 বছর পরও তাহলে একটা 25,000 টাকা অ্যাট এ স্টেজ দেওয়া হবে। কেন দেওয়া হবে বলুন তো? যে তার 25,000 টাকাটা নয়, আগের টাকাটা কম করে দেওয়া, 25,000 টাকা মানে ইউ হ্যাভ টু অ্যাচিভ ইট। মানে আমি মাধ্যমিক পাস, তোমার উচ্চ মাধ্যমিক পাস তোমাকে করাবি, করলে আমি ওই টাকাটা পাবো, এটা একটা তোমাকে একটা এম করে দিয়েছে যে আমি ওখানে পৌঁছালে এটা পাবো। তাহলে হ্যাঁ, মানে আমাদের মহিলাদের পড়াশোনাটা এগিয়ে যাবে। মেয়েদের যাতে স্কুল ছুট না হয়ে যায়, সেই জন্যই কন্যাশ্রী। এরপর দেখুন আবার গ্রাজুয়েশনে দেয়নি, আবার দেখুন মাস্টার্সে দেওয়া আছে যে 2,000 2,500 টাকা পার মান্থ দেওয়া হয়, হ্যাঁ। যে তুমি মাস্টার ডিগ্রি করো, তোমাকে গভর্নমেন্ট তোমাকে ব্যাকআপ দেবে। তাহলে আলটিমেট হচ্ছে যে মেয়েদের পড়াশুনো এগোনো, মেয়েদের পড়াশুনো, ওভারঅল পড়াশুনো, মেয়েদের পড়াশুনো এগোনো মানে জাতি কিন্তু এগোবে। অবশ্যই। মেয়েদের শিক্ষা আরো জরুরি ছেলেদের তুলনায়, আমি সবাই করবে, মানে কিন্তু একটা মেয়েদের প্রবাদ আছে স্যার, যে ঘরের মা যদি শিক্ষিত হয় তাহলে বাচ্চাও নিশ্চয়ই, শিক্ষিত হয়, নিশ্চয়ই, কিন্তু নিশ্চয়ই, বাবার শিক্ষার সঙ্গে নিশ্চয়ই, একদম। আহ, তো বাবার সেই প্রকল্পগুলোর আমরা মাহাত্ম্য বুঝতে পারি না, না বুঝতে পারলে যা হয়। তাহলে এই যে প্রকল্পগুলো গভর্নমেন্ট করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, হ্যাঁ, এইগুলো কিন্তু মানে যে জানে না সে সমালোচনা করে। অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে, দেখুন এইগুলো আমার যা প্র্যাকটিক্যালি মনে হয়েছে, ওগুলো ওরা মানে বিচার বিশ্লেষণ বিবেচনা করার ক্ষমতা নেই, বা মানসিকতা নেই, বা ওই রকম লেভেলের আইকিউ নেই। সত্যিকার কথা আমার যা মনে হয়েছে, এটা নিয়ে আমি আর কোনো কাউকে বলছি না, ছোট করছি না, কিন্তু এইসব যারা আমার একটু পড়াশোনা করতে হবে এইসব প্রকল্পগুলো নিয়ে। তারপর ধরুন পানীয় জল, পানীয় জল এখন সব কটা গ্রামে, কেউ ভেবেছিল যে প্রত্যেক এত আপনারা করেননি কেন এতদিন ধরে, বা অন্য জায়গায় অন্য স্টেটে করেননি কেন, অবশ্যই। যে পানীয় জল, কলের জল সব জায়গায় যাচ্ছে। এখন আপনি বলবেন কলের জল সবসময় পড়ে না কেন, তাহলে কলের জল এখন সপ্তাহে 2 দিন দেওয়া হচ্ছে, সেটা দেখতে হবে। হ্যাঁ। কল বসেছে, ট্যাঙ্ক বসেছে, জল আসছে, এবারে একটা জিনিসের আপগ্রেডেশন হবে। অবশ্যই। বেসিক ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে, এরপর আস্তে আস্তে আপগ্রেডেশন হবে। এবারে যেটা অল্টারনেট ডে জল আসছে, আমরা আগামী দিনে নিশ্চয়ই চেষ্টা করবো প্রত্যেক দিন জল দেওয়ার। ওটা মুখ দেখানোর জন্য তো কলটা দেওয়া হয়নি রে বাবা। অবশ্যই। অবশ্যই। তো আমরা গভর্নমেন্ট যা করেছে এই নিয়ে কিন্তু আমাদের স্যাটিসফাইড থাকা উচিত, এবং আগামী দিনে আরো নিশ্চয়ই ভালো কিছু করবে। উনি তো বলেছেন, এই তো গতবার রায়পুরে এসেছিলেন লাস্ট উইকে, উনি তো এসে বলে গেছেন যে প্রত্যেকটা আগামী 5 বছরে প্রত্যেকটা কাঁচা বাড়ি পাকা বাড়ি হবে, প্রত্যেকটা বাড়িতে পানীয় জলের ব্যবস্থা থাকবে, উনি একদম বলে গেছেন এটা। আর বাকি যে দেখবেন 10টা উনি বলেছেন লাস্ট আগামী 5 বছরে কি করবেন, যেমন একটা আছে দুয়ারে ডক্টর। দুয়ারে ডক্টর মানেই তো আর দুয়ারের ডক্টর মানে ডক্টর গিয়ে দুয়ারে সার্জারি করে দেবে না। এই যে অনেকে বলে আরে দুয়ারে ডাক্তার, দুয়ারে ডাক্তার মানে এটা ক্রিটিসাইজ করে বলে, দুয়ারে ডাক্তার মানে নিশ্চয়ই আপনার বাড়ি গিয়ে ওখানে একটা হার্ট সার্জারি করে দেবে না। না। বেসিক আপনারা ঘোরেননি, জানেননি, বাঁকুড়া টাউনে বসে আছেন, কলকাতায় বসে আছেন, জানেননি কি করে মানুষের সুবিধা অসুবিধা। হ্যাঁ। মানুষের গ্রামে বড় হতে হয়, গ্রামে যেতে হয়, গ্রামে দেখতে হয় যে একটা মানুষ ওখানে যদি গ্রামে বসে যে যারা সুগারটা টেস্ট করতে পারছে, একটা ইসিজি করতে পারছে, হার্টের একটা বেসিক একটা কিরকম স্ট্যাটাস জানতে পারছে, ওখানে একটা আপনার ইউএসজি হয়ে যাচ্ছে, পেটের কোনো একটা ছবি হচ্ছে, তো এইগুলো তো অনেক, এইগুলো একটা মোবাইল ভ্যান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, তার মধ্যে বেসিক টেস্টগুলো হয়, বেসিক ফটোগুলো হয়, তার সঙ্গে টেকনিশিয়ান যাচ্ছে, একজন কোয়ালিফাইড ডক্টর থাকছেন, এগুলো তুমি করেছেন। দুয়ারে ডক্টর মানে এই নয় যে গিয়ে ঘরে গিয়ে অপারেশন করে দেবে। অবশ্যই। এই বেসিক ফ্যাসিলিটিগুলো একটা প্রত্যন্ত গ্রামে গিয়ে দেওয়া অনেক ব্যাপার, যারা আসতে পারছে না। আরে এরকমই হয়েছে, আমরা তো দেখেছি যে আমরা প্রথম কলকাতায় গেছি, যখন আমরা জয়েন্ট এন্ট্রান্স চান্স পাই, আমরা প্রথম কলকাতায় গেছি, প্রথম ট্রেনে চেপেছি। এগুলো তো মনে হবে গল্প বলছে, কিন্তু এগুলো আমরা বা এইসব প্রকল্প যেগুলো আছে, আমার মনে হয় যারা সমালোচনা করেন তারা পড়াশোনা করেন না,
বা জানার চেষ্টা করেন না। মানে আপনি বলতে চাইছেন যে সমালোচনা তারই হয় যে কাজ করে। নিশ্চয়ই, এটা তো ইতিহাস বলে, বইয়ে বলা আছে, যে কাজ করবে, তা কাজে কিছু ভুল ত্রুটি থাকবে, তা আপগ্রেডেশন করতে হবে, থাকবে। যে কাজ করেন তার কোনো লুপ ফলসই নেই। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে আমরা দুয়ারে সরকার পেয়েছি, দুয়ারে রেশন পেয়েছি, এবারে দুয়ারে ডাক্তারের পালা। অবভিয়াসলি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের দুয়ারে ডক্টর আমাদের ব্যবস্থা করবেন। নিশ্চয়ই উনি কথা দিয়েছেন, মানে কথা রাখবেন, এইটুকু আমি ওনার উপর ট্রাস্ট করি। আচ্ছা ডাক্তারবাবু, ভোটে জেতার পর, আপনি বিধায়ক হওয়ার পর, আমরা কি ডাক্তার অনুমণ্ডলকে হারিয়ে ফেলবো না তো? এইটা কি মনে হয় যে একটা মানুষ তার কোয়ালিটি, তার কোয়ালিফিকেশন কখনো হারিয়ে যায়? তাহলে কি হচ্ছে, আমার যেটা মনে হয় যে টাইম ম্যানেজমেন্ট, যে হাউ টু ম্যানেজ ইউর টাইম। আমি যেমন বলি, এখন দেখি, এখন তো এটা মনে হয় 5 বছরের সব থেকে ক্রিটিক্যাল সিচুয়েশন, যে ভোটের আগে 1 মাস 2 মাস যখন থাকে সবাই বেশি পরিশ্রম করে। আমি দেখুন এখনো দেখছেন, প্রত্যেক দিন আমি 100খানি পেশেন্ট দেখি আউটডোরে, তারপর 25টি থেকে 30টি অপারেশন করি। এই রোগ আমি এখনো, আজও ওটি আছে। আমি সকালে কি করি, আগে আমি 9টার সময় চেম্বারে বসতাম, এখন আমি 6:30 7টায় চেম্বারে বসি। আগে আমি 7টায় ঘুম থেকে উঠতাম, এখন আমি 5টায় ঘুম থেকে উঠি। তো পেশেন্ট গেলাম, চেম্বার করলাম, এবার 9:30 থেকে আমাদের ক্যাম্পেনিং। আমি 9:30 10টার মধ্যে রেডি হয়ে গেলাম, 10টা থেকে আমার 1টা 1:30টা পর্যন্ত ক্যাম্পেনিং হলো। তারপরে আমার যে 2 ঘন্টা 3 ঘন্টা ব্রেক থাকে, তার মধ্যে আমি ওটি করে নিই। এরপর আবার ধরুন 4:30 5টা থেকে শুরু হয়, রাত্রি 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত শুরু হয়। তাহলে হ্যাঁ, আমার রেস্ট হয় না। আর আমার নিজের উপর, আমি তো নিজের উপর কনফিডেন্স আছে, আমি প্রচণ্ড লেবার দিতে পারি। আমি বললাম তো, লাস্ট আমি 10 বছর ছিল, লাস্ট 10 বছর আমি এরকম হয়েছে, প্রত্যেক দিন আমি অ্যারাউন্ড 100 করে সার্জারি করেছি, সেটা টাকা নিয়ে হোক, বিনা পয়সায় হোক। তো আমার নিজের উপর বিশ্বাস আছে। আর আমি এটা বলি যে ডাক্তারিটা আমি যখন এটা, মানে আমার ক্যান্ডিডেট দেওয়া হয়, আমার সঙ্গে কথাবার্তা বলা হয়, আমি বলেছিলাম যে ডাক্তার হয়ে আমি পপুলারিটি পেয়েছি, বাঁকুড়ার মানুষ আমাকে ডাক্তার হিসেবে চাই। তো ডাক্তারিটা আমার প্রাইমারি, তারপর পলিটিক্স। কিন্তু আমার নিজের উপর আস্থা আছে, যে বিশ্বাস আছে যে আমি দুটো সাইমultaneously একসাথে সুন্দরভাবে আমি করতে পারবো। এটা আমার আমার নিজের উপর কনফিডেন্ট আমি। বাঁকুড়ার মানুষের একটা জিনিস জানার খুব ইচ্ছা, যে হঠাৎ করে আপনার কাছে বিধায়ক হওয়ার প্রস্তাবটা এলো কিভাবে? না না, এটা মানে দেখুন, প্রস্তাবটা আসার হঠাৎ এই করে এলো কেন? হঠাৎ করে দেখুন, এটা নয়। আমাদের দেখবেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার, আপনি দেখুন না, পশ্চিমবাংলার ইতিহাস বা ভারতবর্ষের ইতিহাস দেখুন, যে মুখ্যমন্ত্রী কতবার, মানে গ্রামে গ্রামে ঘুরেন। কোন মুখ্যমন্ত্রী আগে ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী প্রত্যেকটা গ্রামে গ্রামে যান, একটা মিটিং এসে নাম ধরে ধরে তুলে দেন? মানে কি, উনার পার্সোনাল ইন্টারাকশন এত বেশি, উনি এত খোঁজ খবর রাখেন। তো এইটা মনে হচ্ছে আর ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী নেই। যার ফলে আমি, ধরুন, আমি তো কোনোদিন মিটিং মিছিল কোথাও অ্যাটেন্ড করিনি, কিন্তু উনার নলেজে আছে যে এই মানুষটা মানুষের হয়ে কাজ করতে চায় এবং ও ভালো কাজ করছে। তো তাই হয়তো উনি বেছেছেন, আমাকে চুজ করেছেন। ডাক্তারবাবু, আপনি যখন আমার সঙ্গে কথা বলছিলেন তখন একটা কথা বললেন যে আপনি প্রচারে নয়, পর্যবেক্ষণে যাচ্ছেন। তো এই যে আপনার প্রচার পদ্ধতি, এটা আমি আমার সোশ্যাল মিডিয়াতেও দেখলাম, যে প্রচার নয় পর্যবেক্ষণ। এটা আমার কনসেপ্টটা খুব ভালো লেগেছে। আপনি যদি এই কনসেপ্ট, আপনার এই কনসেপ্টটা যদি একটু বাঁকুড়াবাসীকে একটু খুলে বলেন, তাহলে ভালো হয়। দেখুন, প্রচার মানে দুটো জিনিস। প্রচার মানে হচ্ছে যে একটা বাণিজ্যিক টার্ম প্রচার, যে আমি আমার যা আছে সেটাকে বেশি করে দেখানো। তো আমি রাজনৈতিকভাবে, আমার তো কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তাহলে আমি রাজনৈতিক নেতা হিসেবে আমি ওখানে গিয়ে কিছু বলার বা কমিটমেন্ট করার জন্য যাই না। আমি রাজনীতিতে নতুন, আমি যাই, আমাদের নেতৃত্ব থাকে ওখানে, ওখানকার মানুষের সুযোগ সুবিধে অসুবিধে, আমাদের যে প্রকল্পগুলো আছে সেগুলো নিয়ে আমি এখন পড়াশোনা করি, যে এটার মধ্যে একটা পেতে হলে কি ক্রাইটেরিয়া। যেমন কোথাও ধরুন সাপোজ কেউ বাড়ি পায়নি, এবার আমি জিজ্ঞেস করলাম বাড়ি পায় না কেন। তারপর দেখা গেল যে বাড়ি পায় না কেন, কারণ কি ওর জমি নেই। তাহলে এই যে ব্যাপারগুলো আমি তো আগামী দিনে বলবো, তা যার জমি নেই, সত্যি সত্যি সে নিডি, গরিব, তাহলে সে কিভাবে বাড়িটা পাবে। তো এইটা আমার পর্যবেক্ষণ, এবং এইটা আগামী দিনে যদি আমি এখান থেকে জিতে অ্যাসেম্বলি যাই, আমি নিশ্চয়ই তো আমাদের পার্টিকে বলবো যে এই মানুষগুলোর জন্য আমরা কি করতে পারি। এটাই আমার পর্যবেক্ষণ। এরকম প্রত্যেকটা জায়গা যেমন আছে আছে ধরুন কোথাও জলের লাইন বসানো, ট্যাঙ্ক বসানো আছে, তো ট্যাঙ্ক বসানো আছে, তো জল আসছে, জল প্রত্যেকদিন আসছে না, এটা কেন আসছে না, তাহলে আমি কি করে রেগুলারাইজ করতে পারবো। তো এইগুলো আমার দেখার ইচ্ছে,
যে আমি দেখছি যে কি কি সুবিধে অসুবিধে হচ্ছে, এইগুলো আমার এর থেকে মানে নলেজ অ্যাকোয়ার্ড করা, এবং আগামী দিনে যাতে আমি মানে যদি জিতি, আমি ক্ষমতায় আসি, আমি বিধানসভায় যাই, এই কথাগুলো যেন বলতে পারি বেসিক্যালি। এটাই হচ্ছে, এই জন্য আমি বলেছি যে আমার এটা জাস্ট একটা নলেজ অ্যাকোয়ার্ড করছি আমি, যাতে ভবিষ্যতে আমি এগুলো থেকে কিছু মানুষের ভালোর জন্য ইমপ্লিমেন্টেশন করতে পারি, ব্যাস। আপনি যে পর্যবেক্ষণে বেরোচ্ছেন, এই পর্যবেক্ষণের সময় আপনার বাঁকুড়া জেলাতে সব থেকে বেশি কি কি সমস্যা আপনার চোখে পড়েছে? বাঁকুড়ার সমস্যা শুধুমাত্র জলের সমস্যা, বেশি বেসিক্যালি জলের, ওভারঅল গোটা বাঁকুড়ায় দেখেছি যে জলের সমস্যাটা আমাদের আছে, কারণ আমাদের ভৌগোলিক যে অবস্থান, এটা আমরা সবাই জানি কম বেশি, যে বাঁকুড়াতে জলের সমস্যাটা আছেই, ছিল। এইটাকে আমাকে কি করে এখন অনেকটা মেকআপ করা গেছে, কারণ কি দুর্গাপুর ব্যারেজ থেকে জল লাইন করা হয়েছে, একটা প্রত্যেক গ্রামে গ্রামে এখন পানীয় জল সরবরাহ করা হচ্ছে। হ্যাঁ, বা অনেক জায়গাতে ডিপ টুয়েল করে, সোলার সিস্টেম থেকে ডিপ টুয়েল করে দেওয়া হয়েছে। তো আমি এইটা চেষ্টা করব আমি আগামী দিনে কি হবে, মানে এটাকে আরো ভালো করা যায়, ভালো জলের অবস্থা কিভাবে মেটানো যায়। আমাদের আমাদের এই যে মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রত্যেকটা বাড়িতে আগামী 5 বছরে পানীয় জল সরবরাহ করা হবে, সেটা নিশ্চয়ই উনি কমিটমেন্ট করেছেন, মানে হবে, এটা আমি এটা নিয়ে আমার কোনো মানে দ্বিমত নেই আর কি। তো আ- দেখা যাক। আপনার কাছে কিছু অভিযোগ এসছে? সাধারণ মানুষ, আপনি যে ঘুরছেন, কোনো অভিযোগ সেরকম ভাবে? সেরকম গ্রসলি কিছু নেই, ওই বললাম যে যেমন ধরুন একটা পাড়ায় গেলাম, হয়তো 50টি বাড়ি আছে, তো 45 জনের বাড়ি হয়েছে, 5 জনের আসেনি। হ্যাঁ। তার মধ্যে কারোর দেখবেন জায়গা পেপার নেই, কারোর হয়তো বলছে নামটা এন্ট্রি হয়েছে, তারা আমাকে জিজ্ঞেস করছে স্যার আমারটা হয়নি, ওদেরটা হয়েছে। এখন মানুষ ধরুন ও কিন্তু জানে না, ওর ওই লেভেলের আইকিউ নেই যে আমার বাড়িটা ঠিক থাকতে হবে। উনি হ্যাঁ। ভাবেন যে ওপর থেকে বাড়ি ছেড়ে দেওয়া হয়েছে, বাড়ি তাহলে ওর ঘরে পড়লো, আমার ঘরে পড়লো না কেন। আচ্ছা। কিন্তু ব্যাপারটা ওরকম মোটেই নয় আর কি। হ্যাঁ, এবার তাকে নিয়ে হয়তো রাজনীতি হয় যে ওকে বাড়ি দেয়নি, ও এই পার্টি করে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কে কি পার্টি করে না করে, লক্ষ্মীর ভান্ডার, কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস, এসব কিছু দেখেন না। উনি সবার জন্য লক্ষ্মীর ভান্ডার, সবার জন্য কন্যাশ্রী, ঠিক আছে, এগুলো করেছেন। তো সেই জন্য আমার কোনো অসুবিধা কিছু নেই, মানে যে এটা বিরাট কিছু গ্রস কমপ্লেন কিছু নেই। টুকটাক যেগুলো আছে বললাম, কাজ করতে গেলে তো কিছু সুবিধা অসুবিধা আছে, তো সেগুলো আগামী দিনে ওগুলো বেকআপ করতে হবে, ওগুলো সব দেখতে হবে আরো কি করে ভালো করা যায়, প্রত্যেকটা জিনিস কিভাবে সুষ্ঠুভাবে মানুষ পেয়ে যায়, সেগুলো চেষ্টা করব। আচ্ছা, একজন চক্ষু বিশেষজ্ঞ হিসেবে আপনি যারা সাধারণ মানুষ আছে তাদেরকে কি উপদেশ দেবেন তার চোখের স্বাস্থ্য ভালো রাখার জন্য? এইটা তো অনেক ব্যাপার আছে আর কি, যেমন ধরুন সামান্য হ্যাঁ, কিছু উপদেশ যদি দিতেন। বাচ্চাদের 5 বছর বয়সে আই চেক আপ মাস্ট। হ্যাঁ, বাচ্চা অনেক কিছু প্রবলেম থাকে যেগুলো 5 বছর বয়সের পর যদি ডিটেক্ট করা যায়, তাহলে সেগুলো রিকভারি পসিবল। আবার ধরুন 40 বছর হয়ে গেলে, 40 বছরের পরে প্রত্যেক বছর আই চেক আপ মাস্ট। তার কারণ অনেক কিছু থাকে যেগুলো যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে, গ্লকোমার, বা যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস থাকলে প্রত্যেক বছর একটা, হাইপার টেনশন থাকলে প্রত্যেক বছর আই চেক আপ করতে হয়। এরকম বেসিক্যালি যদি ফলো আপে থাকি, মানে পড়াশোনা লাইক পড়াশোনা আর কি, মানে আমরা রেগুলার পড়াশোনা যেমন করি, হ্যাঁ। সেরকম যদি রেগুলার যে কোনো জিনিসের একটা সুপারভাইজ করি, সেটা হেলদি থাকবে আর এই আর কি। ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ আপনার পর্যবেক্ষণের মাঝখানে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আগামী বিধানসভায় আপনার ফলাফল ভালো হোক, সেই বিষয়ে আপনাকে শুভেচ্ছা ও শুভকামনা রইল আমাদের পেজের তরফ থেকে। থ্যাংক ইউ, ধন্যবাদ। নমস্কার।